FM, the night comes alive. এই ঘটনাটি আমাদেরকে যে রেমিটেন্স যোদ্ধা ভাই পাঠিয়েছেন ওনার নাম রাকিব, দেশের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের গোতাশিয়া গ্রামে। উনি মূলত যেই রোমহর্ষক ঘটনাটি পাঠিয়েছেন এটা ওনার বড় চাচার সাথে ঘটে গিয়েছে, অর্থাৎ ওনার বাবার বড় ভাই। চলুন মূল ঘটনায় ঢুকে যাই। ওনার যিনি বড় চাচা তার নাম হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন। উনি একজন গরু ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছিল 1980-র দশকের একদম শুরুর দিকে। তখন কিন্তু ওনাদের এলাকায় ইলেকট্রিসিটি ছিল না। শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে উনি হাঁটা ধরেছেন। খুব বেশি সময় তো আর লাগবে না নিজের বাড়িতে আসতে। ওনার হাতে ছিল একটা কুপি বাতি। উনি তো আবার ওখান থেকে জমির ভিতর দিয়ে হেঁটে যাবেন আর কি। জমিতে যখনই পা রাখবেন তখন উনি দেখেন তেঁতুল গাছের গোড়ায় কোত্থেকে যেন হঠাৎ করে একটা মহিলা অবয়ব চলে আসছে। একটু আগে কিন্তু ছিল না। এই মহিলা অবয়বটা ওনার দিকে তাকিয়ে আছে। তখন বড় চাচা মনে করেন হয়তো কোনো পাগলি হবে এখানে এসে বসে আছে, এত রাতে তো কোনো বাড়ির মহিলার এখানে আসার কথা না। তো বড় চাচা পাত্তা না দিয়ে উনি যখন সামনের দিকে পা বাড়িয়েছেন তখন পেছন থেকে ওই অবয়বটা বড় চাচার নাম ধরে ডাকে, কিরে শাহাবুদ্দিন, তোর শাশুড়ি যে খাবারগুলো দিয়েছে, মাছ মাংস, আমাকে একটু দিবি না রে বাপু? তোরা কি সব একাই খাবি? আমারও তো ক্ষুধা লেগেছে। বড় চাচা তো অবাক হন, এই মহিলা কিভাবে জানলো যে ওনার হাতে কি আছে, আর এগুলো তো আছে হাড়ির ভেতরে। এরপর বড় চাচা বলেন যে আপনি কে, আপনাকে কেন দেব? তখন গাছের গোড়া থেকে আওয়াজ আসে, আমাকে দে, না হলে কিন্তু তোর ক্ষতি হবে। তখন বড় চাচা বলেন, আমাকে ক্ষতি করার মতো আশেপাশে কেউ নাই, আমি কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া। এই কথা শোনার পর মনে হলো ওই অবয়বটা অনেক ক্ষিপ্ত হয়ে গেছে। তখন বড় চাচা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান যে এই অবয়বটা অদ্ভুত ভঙ্গিতে ওই তেঁতুল গাছে উঠে যাচ্ছে। ভঙ্গিটা এমন ছিল, কোনো মানুষ যদি মাটির উপরে দুই হাতের উপর ভর দিয়ে পা উপরের দিকে দিয়ে হাঁটার চেষ্টা করে কেমন দেখা যাবে, মনে হচ্ছে ওই অবয়বটা হাতের উপরে ভর করে দুই পা উপরের দিকে দিয়ে ওই তেঁতুল গাছ বেয়ে উপরের দিকে উঠে গেল। উঠে যাওয়ার পর ওই অবয়বটাকে আর দেখা যাচ্ছে না। তখন বড় চাচা বুঝতে পারেন যে এটা সাধারণ কোনো বিষয় না। উনি তো অনেক সাহসী ছিলেন, ওনার জায়গায় অন্য কেউ এখানে থাকলে তো অনেক ভয় পেয়ে যেতেন। আর বড় চাচা তো গরুর ব্যবসা করতেন, অনেক রাত বিরেতে ওনাকে আসতে হতো বাড়িতে একা একা। আর মাছ ধরার ক্ষেত্রেও ওনার একটা দারুণ নেশা ছিল, বিশেষ করে রাতের বেলা মাছ ধরার ক্ষেত্রে। এই কারণে ভয় ডর ওনার মধ্যে খুবই কম ছিল। 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, হালকা দোয়া কালামও জানতেন। উনি নিজেকে সামলে নিয়ে হাঁটতে হাঁটতে যখন ওই ভিটার কাছে চলে এসেছেন, অর্থাৎ ওই দুই ভিটার মাছ বরাবর চলে এসেছেন, বাম পাশে একটা আর ওনার ডান পাশে একটা, তখন বড় চাচা দেখতে পান যে ভিটার মাঝে বসে আছে একটা অবয়ব, আর এই জিনিসটা কান্নাকাটি করছে। তখন বড় চাচা মনে করেছেন হয়তোবা এখানে যাদের দাফন করা হয়েছে এদের কোনো আত্মীয় স্বজন কান্নাকাটি করছে। মানবতার খাতিরেই উনি সামনের দিকে একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কোন বাড়ি থেকে আসছেন। উনি এই চিন্তা করে এগিয়েছিলেন হয়তোবা একটু সুন্দর করে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া যায়, এত রাতের বেলা এখানে থাকা তো ভালো না, তারপর মেয়ে মানুষ যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, এই ভেবে উনি সামনের দিকে এগিয়ে গিয়েছেন। তখন উনি খেয়াল করেন ওনার বাম দিকে যে আর একটা ভিটা ছিল, ওই ভিটা থেকেও একটা সেম কান্নার শব্দ আসছে। এখন আর সামনে থেকে আসছে না, পেছন থেকে আসছে। তখন উনি বুঝতে পারেন যে এটা তো সাধারণ কিছু না। একটু আগে যে অবয়বটাকে উনি দেখেছিলেন, যেটাকে দেখে উনি এগিয়ে যাচ্ছেন, এখন সেটাকে আর দেখা যাচ্ছে না। এখন এই অবয়বটা যে শব্দ করছিল, এই শব্দটা অন্য ভিটা থেকে আসছে। তখন উনি বুঝতে পারেন যে ওই যে তেঁতুল গাছের ওইখানে যে অবয়বটা ছিল, নিশ্চয়ই এইটা ওনার পিছু লাগছে। এখনো তো উনি বাড়িতে যান নাই, যার কারণে এখনো ওনার পিছু নিয়ে এই খাবারগুলো হাতিয়ে নেওয়ার ফন্দি ফিকির করছে আর কি। চিন্তা করলেন ওই ভিটার দিকে যাবো না, এখন সোজা বাড়ির দিকে যাব। সোজা বাড়ির দিকে আগাতে থাকেন উনি। ওনার শ্বশুর বাড়ি আর ওনাদের বাড়ির মাছ বরাবর যে ধানি জমিগুলো আছে, এগুলো উনি পিছন দিকে ফেলে এগিয়ে যাচ্ছেন। 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে আর কি উনি যেখানে ছিলেন ওখান থেকে ওনাদের বাড়িতে আসতে। তখন উনি চিন্তা করলেন যেহেতু এই ধরনের ঘটনা ঘটছে, হাতে কুপি নিয়ে যদি দৌড় দেই আলোতে নিভে যাবে, আবার হাতে তো মাটির পাতিল রয়েছে, ঝাঁকিতে ভেঙেও যেতে পারে, চাইলেও আর জোরে জোরে দৌড়ানো যাবে না। হ্যাঁ,
জোরে জোরে হাঁটা যেতে পারে। উনি জোরে জোরে হাঁটা শুরু করেছেন। ওই সময় আবার ধানি জমিতে ধান বা ফসল ছিল না, তখন হালকা শীতকাল ছিল, ফসলগুলো কেটে ফেলা হয়েছিল। উনি যখন হাঁটছিলেন জোরে জোরে, হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান। উনি যেই পথ দিয়ে যাচ্ছেন ওই পথের পাশে একটা স্যালো মেশিনের ঘর ছিল। এই ঘরের ভেতরে কিন্তু আলো জ্বলছিল। স্যালো মেশিনের ঘরটা ছিল টিন দিয়ে তৈরি। উনি একটা কটমট কটমট আওয়াজ, চপ 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 আওয়াজ শুনতে পান। মনে হচ্ছে কেউ অনেক শব্দ করে কোনো খাবার খাচ্ছে। উনি চিন্তা করলেন কোন শেয়াল কুকুর মানুষের বাড়ি থেকে সে হাঁস মুরগি নিয়ে এসে এখানে খাচ্ছে। বড় চাচা একটু কৌতূহলী হয়ে ওই স্যালো মেশিনের ঘরের দিকে এগিয়ে যান। চিন্তা করেন ভেতরে তো আলো আছেই, যে জিনিসটা ভিতরে বসে খাচ্ছে ওটাকে তো দেখাই যাবে। উনি ওই ঘরের কাছে যান। প্রথমে চিন্তা করেছেন দরজাটা কি খুলবো, পরে আবার চিন্তা করেন না, খুলবো না। যদি কোনো পশু থাকে দরজা খোলার সাথে সাথে ভয় পেয়ে সে বাইরে বের হতে গিয়ে যদি আমাকে কামড়ে দেয় তখন তো হবে আর একটা ঝামেলা। উনি কি করেছেন, ওই যে টিনের যেই বেড়া, এই বেড়ার বিভিন্ন জায়গায় কিন্তু ছিদ্র হয়ে গিয়েছিল, বিশেষ করে জং পরে বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে গিয়েছিল। উনি এরকম একটা ছিদ্রের সাথে এক চোখ লাগিয়ে দেখার চেষ্টা করেন ভেতরে আসলে হচ্ছেটা কি। উনি যখনই ওই ছিদ্র দিয়ে তাকিয়েছেন তখন এমন ভয় পান, কেননা উনি দেখতে পান যে ওই যে তেঁতুল গাছের পাশে যে অভাবটা বসেছিল, মনে হচ্ছে সেম অভাবটা উল্টো দিকে ঘুরে বসে আছে। তার সামনে কোনো কিছু শুইয়ে রাখা হয়েছে, মনে হচ্ছে মানুষ জাতীয় কিছু শুইয়ে রাখা হয়েছে। এই জিনিসটা কি করছে, সে ওই শরীর থেকে কিছু টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। উনি কিন্তু 10 সেকেন্ডের মতো তাকিয়েছিলেন। হঠাৎ করে কি হলো, ওই যে অবয়বটা, সেই অবয়বটা মনে হলো বুঝে গেল কেউ তাকে দেখছে। সে খাওয়া থামিয়ে দিল। খাওয়া থামিয়ে দিয়ে ঘাটটা আস্তে করে পেছন দিকে ঘুরিয়ে তাকালো। ঠিক সেই জায়গার দিকে তাকিয়েছে যেখানে এই বড় চাচা যেই ছিদ্রটা দিয়ে এই অভাবটাকে দেখছিলেন, ঠিক ওই বরাবর তাকিয়েছে। তখন দেখা গেল যে ওই অভাবটার হাতে একটা মানুষের হাত রয়েছে, মনে হচ্ছে এই হাতটাকেই সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তখন এই অভাবটা কি করেছে, তার হাতে থাকা মানুষের হাতের অংশ বিশেষ ওই ছিদ্র বরাবর ছুঁড়ে মেরেছে। যেহেতু এই জিনিসটা বেড়ার উপরে ছুঁড়ে মেরেছে, এই কারণে সরাসরি তো বড় চাচার শরীরে এটা লাগেনি। যখনই এটা ছুঁড়ে মেরেছে ধরাম করে একটা শব্দ হয়েছে, তখনই বড় চাচা কয়েক হাত পেছনে সরে এসে উল্টো দিকে ঘুরে বাড়ির দিকে দিয়েছেন দৌড়। যা থাকে কপালে, হাড়ির খাবার যদি পড়েও যায় কোনো কারণ, এখন আর কিছু করে নাই, যান বাঁচাতে হবে। উনি তো দৌড় দিয়েছেন। উনি যখন দৌড় দিয়েছেন তখন পেছন থেকে থপ 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 শব্দ উনি শুনতে পান। উনি নিশ্চিত হন ওই জিনিসটা ওনার পেছনেই রয়েছে। 1 থেকে 2 মিনিট দৌড়ানোর পর যখন বড় চাচা ক্লান্ত হয়ে যান, তখনই উনি ওনার দৌড়ানো স্লো করে দেন। উনি তখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন। মেইন রাস্তায় উঠলে তখন 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগবে ওনার বাড়িতে পৌঁছাতে। তখন দেখতে পান আর একটা বিষয়, সেটা হচ্ছে ওনার হাতে তো কুপির আলো ছিল। আল্লাহর রহমতে কিন্তু কুপির আলো নিভে যায়নি। কুপির আলোতে ওনার একটা ছায়া দেখা যাচ্ছিল। কিন্তু হয় কি, যখনই উনি কিছুটা মোড় নেন, মোড় নেয়ার পর মনে হচ্ছে ওনার পেছনে আর একটা ছায়া রয়েছে। মনে হচ্ছে ওনাকে ফলো করে করে ওনার পেছনে কেউ হাঁটছে। অর্থাৎ একটু বাঁকা হলেই উনি পেছনে আর একটা ছায়া দেখতে পেতেন। তবে পেছন দিকে উনি তাকান নাই। বাড়ির কাছাকাছি যখন চলে এসেছেন উনি, তখন হঠাৎ করে একটা কর্কশ পুরুষালী কণ্ঠ উনি শুনতে পান। ওনাকে বলছে যে, শাহাবুদ্দিন, আমাকে কিন্তু তোর মাছ মাংস দিতেই হবে, তা না হলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এর আগে কিন্তু নারী কণ্ঠ শুনেছিলেন, একটা নারী অবয়বকে দেখেছিলেন। এবার দেখি আবার পুরুষালী কণ্ঠ তার কানে ভেসে আসে। তবে এটা শোনার পর উনি আর পেছন দিকে তাকান নাই, এক দৌড়ে মেইন রোডে উঠে পড়েছেন। ওঠার পর উনি পেছন থেকে আরেকটা শব্দ শুনতে পান। মনে হচ্ছে এই শব্দটা অনেক জোরে ফিস ফিস করে বলছে। এতক্ষণ তো বেশ কর্কশ কণ্ঠে গম্ভীর স্বরে বলছে, এবার ফিস ফিস করে বলছে, আমাকে দিলি না তো, মনে রাখিস তুই আজ থেকে আমার নজরে থাকবি। কোনো এক সময় হাতে যদি পাইছি আমার তোকে, তোর কিন্তু আমি জীবন নাশ করে দেব। তো এরপর আর কোনো কথা শোনেন নাই। বড় চাচা দ্রুত বাড়িতে চলে আসেন। উনি এতটাই ভয় পেয়েছিলেন যে উনি বাড়িতে এসে হাত মুখ না ধুয়ে শুয়ে পড়েন। এদিকে ওনার স্ত্রী অর্থাৎ বড় চাচি ওনার জন্য অপেক্ষা করে জেগেছিলেন। উনি জিজ্ঞেস করছেন কি হলো, এসে শুয়ে পড়লে যে হাত পা ধোবে না, খাবে না? তখন বড় চাচা বলেন যে, আমি খাবো না, আমি খেয়ে আসছি,
তুমি দ্রুত খেয়ে শুয়ে পড়ো, কালকে তোমার সাথে কথা হবে, এখন আর কথা বলার মতো শক্তি আমার শরীরে নাই। এর পরের দিন ঘুম থেকে উঠে চাচিকে উনি বলতে থাকেন যে আমার সাথে এরকম এরকম ঘটনা হয়েছে। তখন চাচি বড় চাচাকে একটা বুদ্ধি দেন যে মসজিদের যিনি ইমাম সাহেব আছেন ওনার কাছে যাও, দোয়া কালাম পরে উনি ফু দিয়ে দেবেন, ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তখন বড় চাচা ওই দিন আসরের নামাজ পড়তে মসজিদে যান। উনি হুজুরকে বলেন সবকিছু। হুজুর তখন ওনাকে বলেন যে আপনাকে মনে হয় ওই ভিটায় থাকা একটা জিন ধরেছে, আমরা এটাকে গ্রামের ভাষায় শক্স বলি, নিশ্চয়ই এই জিনিসটাই আপনার পিছু নিয়েছে। তো উনি দোয়া কালাম পরে ফু দিয়ে দিয়েছেন, বলে দেন যে আপনি একটু সাবধানে থাকবেন। বড় চাচা মনে করেছেন যে ঘটনাটা হয়তো বা এখানেই শেষ হবে, কিন্তু আসলে ঘটনাটা শুরুই হয়েছে মাত্র। সেদিন এশার নামাজ পড়ার পর চাচা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, ওই যখন বাড়ির কাছাকাছি এসেছেন, যখনই বাড়িতে ঢুকবেন, বাড়িতে ঢোকার আগে ওনার বিশেষ করে ওনার বোনের একটা ঘর আছে, অর্থাৎ আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তো তার ফুপুর ঘর। তো এই ফুপুর ঘর হচ্ছে চাচার গোয়াল ঘর আর ওই ফুপুর ঘর দুটো পাশাপাশি আর কি, মাঝখান দিয়ে একটা গলির মতো রাস্তা ছিল আর কি। গলিটা প্রায় 2 থেকে 3 ফুট চওড়া হবে, অর্থাৎ 2 জন মানুষ পাশাপাশি হেঁটে যেতে পারে এরকম একটা গলি। এটা ক্রস করে বাড়িতে ঢুকতে হয়। চাচা যখন ওইটার সামনে এসেছেন তখনই দেখতে পান যে একটা ভয়ঙ্কর মোটা সাপ। এই গলিটা যতখানি মোটা ছিল ঠিক ততখানি মোটা একটা সাপ, আর গোয়ালঘাটটা যতখানি উঁচু ততখানি উঁচু করে ফনা তুলে চাচার দিকে তাকিয়ে আছে। চাচা উনি বলেন যে এটা দেখার পর ওনার শরীরে আর কোনো শক্তি ছিল না যে উনি দৌড় দেবেন বা চিৎকার করবেন। চাচা বলেন যে ওনার শরীর দিয়ে এমন ঘাম ছুটেছে মনে হচ্ছে এই ঘামেই ওনার মৃত্যু হয়ে যাবে। এটাকে অনেকে কাল ঘাম বলে, যে ঘামের মাধ্যমে মানুষের মৃত্যু হয়। মনে হচ্ছে ওনার কাল ঘাম ছুটছে এখন। উনি এরপর দেখতে পান যে যখন সাপটা ওনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে, ফনা ধরেই ওনাকে ছোবল মারতে যাবে, ঠিক তখনই চাচা আর জ্ঞান ধরে রাখতে পারেন না, উনি ওখানে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। যেহেতু পাশেই ছিল ওনার বোনের ঘর, ওনার বোন ঘর থেকে শুনতে পান যে ধূপ করে কিছু একটা মাটিতে পড়েছে। কি পড়লো এটা দেখার জন্য যখন বাইরে বের হয়েছেন তখন দেখতে পান যে কেউ একজন মাটিতে শুয়ে আছে। সামনে যেতেই দেখতে পান ওনার ভাই, এই যে শাহাবুদ্দিন কাকা, উনি পড়ে আছেন মাটিতে। এটা দেখে তো উনি জোরে চিৎকার করতে থাকেন। সবগুলো ঘর থেকে লোকজন বেরিয়ে আসে। আসার পরে এই অবস্থা দেখে সবাই চাচাকে ধরাধরি করে ঘরের ভেতরে নিয়ে যায়, মাথায় পানি দেওয়া হয়। 1 থেকে 1.5 ঘন্টা পর ওনার জ্ঞান ফেরে। সবাই জিজ্ঞেস করলে তখন উনি সবকিছু খুলে বলেন যে উনি কি দেখেছেন। তখন সবাই আবার ওনাকে পরামর্শ দেন যে রাত বিরেতে বেশি ঘোরাঘুরি করা যাবে না, আর আরো ভালো একজন হুজুরকে দেখাতে হবে। তখন বড় চাচা ভাবেন যে ঠিক আছে, একটা ভালো হুজুর দেখাইতে হবে। এর পরের দিন চাচা চাচির কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে যান গরু আনার জন্য। ওনার গরুর যে বিজনেসটা ছিল আর কি, এটা মূলত উনি দূর থেকে গরু কিনে আনতেন, রাজশাহী, খুলনা এই সমস্ত জায়গা থেকে গরু কিনে আনতেন, কিছুদিন লালন পালন করে আবার উনি একটু বেশি দামে অন্য কোনো একটা হাটে বিক্রি করে দিতেন। এটাই ছিল ওনার ব্যবসা। ওনার স্ত্রী অর্থাৎ চাচির কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে যান রাজশাহীর উদ্দেশ্যে। সেখানে যাবার পর কেনাকাটা করেছেন। পরের দিন রাতের বেলা রাত 1টার দিকে উনি ওনার গ্রামে এসে পৌঁছান। উনি গরু আনছিলেন 6টা থেকে 7টা গরু। উনি কি করেন, সবগুলো গরুকে একটার সাথে আর একটা বেঁধে একটা রশি ধরেছেন, অর্থাৎ একটা রশি ধরেছেন, এই রশিটার সাথেই সবগুলো গরুর কানেকশন রয়েছে। উনি যখন এক হাতে দড়ি আর এক হাতে লাঠি, পকেটে বিড়ির প্যাকেটও ছিল, উনি আবার বিড়ি খাওয়ার বদ অভ্যাসও করে ফেলেছিলেন অনেক আগে থেকেই। উনি বিড়ি খাচ্ছেন, সামনের দিকে আগাচ্ছেন, এক হাতে লাঠি আছে আর এক হাতে গরুর দড়ি আছে। ওনার সাথে উনি যে একা গিয়েছেন ওখানে গরুর বাজারে তা কিন্তু না, ওনার মতো আরো ওই গ্রামে বেশ কয়েকজন ছিল, তারাও গরু এনেছিলেন। ওনারা যখন গরু আনতেন তখন একটা পরিবহনে করে নিয়ে আসতেন, বাড়ির কাছাকাছি এসে ওই গাড়িটা ছেড়ে দিতেন, কারণ ওই ধরনের গাড়ি বা ট্রাক গুলো তো আর গ্রামের মধ্যে ঢুকতে পারে না। যে যে কয়টা গরু আনে সেগুলো নিয়ে সে তো তার মতো করে চলে যায়। তো ওনার সাথে যারা গিয়েছেন তারাও তাদের গরু নিয়ে বাড়িতে চলে গেছে। এখন তো উনি একাই গরুগুলোকে নিয়ে বাড়িতে যেতে হবে। উনি যখন বাড়ির কাছাকাছি আসছেন তখনও রাস্তাতেই আছেন, হঠাৎ করে দেখতে পান একটা ভয়ঙ্কর দৃশ্য। ওই যে সেই দিন রাতে
দুই ঘরের মাঝখানে যে গলিটা আছে ওই গলির ভিতরে যেই ভয়ঙ্কর মোটা সাপটা ছিল, ওই সাপটা এবার রাস্তাটা এপাশ ওপাশ করে শুয়ে আছে। এইবার তো বড় চাচা ভয় পেয়ে যান যে এই জিনিসটা ওনার পিছু ছাড়েই নাই। উনি যে দোয়া কালাম জানতেন, টুকটাক দোয়া কালাম ওনার যা জানা ছিল আর কি, এগুলো তো উনি পড়া শুরু করেছেন। পড়ার পর রাস্তা থেকে এক মুঠো মাটি তুলে ওই মাটির দিকে সেই দোয়াগুলো পরে ফু দিয়ে ওই সাপের দিকে যখনই ছুঁড়ে মেরেছেন, তখন মনে হলো যে এই সাপের শরীরে কেউ একটা সজোরে আঘাত করেছে। সাপের শরীরে বা এরকম কেঁচো জাতীয় জিনিসের শরীরে কেউ যদি হঠাৎ করে আঘাত করে, এগুলো যেভাবে নড়াচড়া করতে থাকে, ছটফট করতে থাকে, টিকটিকি ল্যাচ কেটে গেলে যেভাবে লাফালাফি করতে থাকে, মনে হলো ওই সাপটা ওরকম শুরু করেছে এবং এটা সাইজও ছোট হতে শুরু করেছে। এরকম হতে হতে এই সাপটা ওই রাস্তার পাশ থেকে কোথায় যেন মিলিয়ে গেল। উনি কিন্তু ওখানে দাঁড়িয়েই আছেন। উনি এরপর আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছেন। ওনার বাড়ির কাছাকাছি একটা মসজিদ রয়েছে, ওই মসজিদের কাছাকাছি যখন এসেছেন, তখন ওই মসজিদের বাইরে একটা খাটিয়া দেখতে পান। ওই এলাকায় নাকি একটা নিয়ম ছিল যে খাটিয়াতে যদি কোনো লাশ নিয়ে যাওয়া হয়, ওই খাটিয়াটা মসজিদের বাইরে কয়েকদিন রেখে দেওয়া হতো। তো ওই খাটিয়াটা রেখে দেওয়া হয়েছিল। ওই এলাকায় একজন মারা গিয়েছিলেন, এটা উনি জানতেন, তার জানাজা উনি পড়েছিলেন, হয়তো এই কারণে খাটিয়াটা বাইরে রেখে দেওয়া হয়েছে। তো উনি দেখতে পান ওই খাটিয়ার ভেতরে সাদা কাফনে মোড়ানো কিছু একটা রয়েছে। তখন উনি ভয় পান যে কি ব্যাপার, এখানে লাশ আসলো কি করে? রাতের বেলা এখানে তো লাশ থাকার কথা না, লাশ থাকলে ওই সাথে আরো লোকজন থাকবে। তখন বুঝতে পারেন ওই যে রাস্তার সাপের একটা ঘটনা যেটা ঘটেছে একটু আগেই, এটা মনে করেন। উনি চিন্তা করলেন যে না, এই জিনিসগুলো থেকে উনি আর কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না, এখন আবার এটা এইভাবে সামনে এসেছে। তখন ঘটে একটা ঘটনা, একটু আগে সাপ যখন ছিল তখন কিন্তু ওনার সাথে থাকা গরুগুলো একদম শান্তই ছিল, কিন্তু এবার ওনার গরুগুলো খুব অস্থির হয়ে যায়, অস্থির হয়ে গেছে, ছোটাছুটি করার চেষ্টা করছে। এখন যেটা হয়, গরুগুলো দৌড়ানো শুরু করেছে আর কি। উনি তো এখন গরুগুলো ছেড়েও দিতে পারছেন না, গরুগুলো তো নতুন, এই গরুগুলো তো তার মালিকের বাড়ি চেনে না। এখন যদি এগুলো ছুটে যায়, পুরো গ্রাম ভরে দৌড়ে বেড়াবে, তখন হবে আর একটা সমস্যা। উনি তো গরুর দড়িটা অনেক কষ্টে ধরেই রেখেছেন, আর গরুগুলোকে উনি কন্ট্রোল করে ওনার বাড়িতে নিয়ে আসার চেষ্টা করছেন। বাড়ির কাছাকাছি আসার পর হঠাৎ করে ওনার হাত থেকে গরুর দড়িগুলো ছুটে যায়। তখন উনি খুব চিন্তিত হয়ে পড়েন, এইবার ওই গরুগুলো কোথায় যাবে? নতুন গরু, এই গরুগুলোকে তো উনি আগে পালেন নাই যে গরুগুলো তার বাড়ি চিনে গোয়াল ঘরে উঠে যাবে। উনি দেখলেন গরুগুলো মনে হলো কোন দিকে ছুটে ছুটে চলে গেল। গরুর গলায় যে দড়িগুলো বাঁধা ছিল, একটা সাথে আরেকটা কানেক্ট করা ছিল, এগুলো মনে হলো ছুটে গেল, একটা আরেকটার দিকে চলে গেল। উনি এই রাত বিরেতে এখন 5-6টা গরু বা 6-7টা গরু এখন উনি কিভাবে খুঁজে বের করবেন? ওনার তো মাথায় আর কাজ করে না। তখন চিন্তা করলেন, যাই দ্রুত বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর বাড়ির লোকজনকে ডেকে তুলি, কারণ গরুগুলো কিনে আনছি, এগুলো তো আবার বিক্রি করতে হবে, কারণ এটাই তো ওনার পুঁজি, মূলধন। এগুলো যদি হারিয়ে যায় তাহলে পরবর্তীতে উনি গরু কিনবেন কিভাবে? উনি বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পর ডাকাটাকি শুরু করেছেন। ওনার স্ত্রী বাইরে বেরিয়ে আসেন, অর্থাৎ চাচি বাইরে বেরিয়ে আসেন। আসার পর বলছেন যে এই তাড়াতাড়ি বাইরে বের হও, গরুগুলো তো ছুটে গেছে, এই গরুগুলো তো সংগ্রহ করতে হবে, আরো লোকজন লাগবে। তখনই বলেন যে গরুগুলো তো সব গোয়াল ঘরে, আমি গোয়াল ঘরে গরুর শব্দ শুনলাম, তাহলে গরুগুলো গোয়াল ঘরে কিভাবে আসলো? নতুন গরু, ওরা তো আর গোয়াল ঘর চেনে না। এটা শোনার পর চাচা তো বেশ অবাক হন, আসলে কি তাই? উনি সত্যি গোয়াল ঘরে গিয়ে দেখেন সবগুলো গরু ওই গোয়াল ঘরেই রয়েছে, অথচ নতুন গরু, তাদের কিন্তু গোয়াল ঘর চেনার কথা নয়। চাচি বলছেন নিশ্চয়ই তুমি এগুলা বেঁধে রেখেছো, তা না হলে এগুলা কে বাঁধবে? নতুন গরু। চাচা বলেন না তো, আমি তো বাঁধি নাই, ঘটনা তো এই ঘটেছে। তখন চাচি রাতের বেলা এটা নিয়ে আর বেশি কথা বলেন নাই। পরদিন সকালবেলা গরুগুলোর জন্য নতুন করে দড়ি আনা হয়, কিছু দড়ি বানানো হয়, তারপর ওদেরকে গোসল করানো হয়, খাওয়ানো হয়, গরুর শিংয়ের মধ্যে তেল দেওয়া হয়, মানে যত যত্ন আত্তি করা যায় আর কি, সেগুলোর কাজ চলতে থাকে। ওই দিন দুপুরবেলা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া নামে একটা বাজার রয়েছে, যেখানে প্রতি রবিবার গরুর হাট বসে। সিদ্ধান্ত হয় ওই হাটেই নেওয়া হবে গরু। তখন বড় চাচা, এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, অর্থাৎ এই যে আমাদের রাকিব ভাই, এই রাকিব ভাই
ওনার যে বাবা, রাকিব ভাইয়ের বাবা, তাকে সাথে করে বড় চাচা বাজারে নিয়ে যান। ওই সময়ে ওনার বাবার বয়স 15 থেকে 18 বছরের মধ্যে ছিল আর কি। তো ওনাকে নিয়ে যান, গরুর সংখ্যা বেশি, তাই একজন সাথে থাকলে তো সুবিধাই হবে। আল্লাহর রহমতে দিনটা ভালোই যায়, ওনারা সফলভাবে সবগুলো গরু বিক্রি করতেও পারেন। আর এই জন্য বড় চাচা চিন্তা করলেন যে এই যে রাকিব ভাইয়ের যিনি বাবা, তাকে কিছু খাইয়ে দেই, আসছে ছেলেটা কষ্ট করে, না হলে বলবে যে বড় ভাই আমার কিছুই খাওয়ালো না, শুধু কষ্টই করালো। এই কথা চিন্তা করে দুইজন মিলে একটা হোটেলে ঢুকলেন, বেশ ভালো ভালো খাবার খেলেন। তারপর বাড়ির জন্য কিছু খাবার কিনে নিলেন, আরো কিছু বাজার সদাই কিনলেন আর কি। এরপর বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে ঢোকার আগ মুহূর্তে ওনাদের মেইন মাটির রাস্তার পাশে 4টা গাছ ছিল আর কি। আম গাছ, তাল গাছ। তাল গাছ ছিল 2টা, আম গাছ ছিল 1টা, আর একটা গাছ ছিল, মানে এটা হলো 2টা করে, তাল গাছ 2টা, আম গাছ 2টা। আর এগুলো এমন ছিল, প্রথমে তাল গাছ, পরে আম গাছ, আবার তাল গাছ, পরে আম গাছ, এইভাবে আর কি। ওইখানে যখন ওনারা এসেছেন তখনই তাল গাছের পাতা থেকে খসখস খসখস শব্দ শোনা যাচ্ছিল। এই দুইজনই উপরের দিকে তাকিয়েছেন, তাকানোর পর কিছু দেখা যাচ্ছিল না। তখন ওনারা আবার সামনের দিকে আগাতে থাকেন। একটু সামনে যখন এগিয়েছেন তখন আম গাছের ডালের মধ্যে মনে হচ্ছে কেউ একজন বসে বসে দোল খাচ্ছে। তখন রাকিব ভাইয়ের বাবা বেশ ভয় পেয়ে যান এবং ওনার বড় ভাই অর্থাৎ বড় চাচাকে বলেন যে ভাইয়া দেখো তো ওটাকে, কোন মহিলা মনে হচ্ছে ওইখানে বসে বসে দোল খাচ্ছে। এত রাত্রে এই মহিলা এখানে কিভাবে আসলো, পাগল টাগল নাকি? তখন বড় চাচা বিষয়টা বুঝতে পারেন। উনি রাকিব ভাইয়ের বাবাকে বলে, এই চুপ থাক, কোনো কথা বলিস না, আমাকে অনুসরণ করে চল, চুপচাপ থাক, মনে হয় কোনো পাগলি টাগলি হবে, বুঝতে পারলে আমাদের আবার বিপদ হতে পারে, ঢিল ঢিল ছুটতে পারে, তা আমাদের পিছু নিতে পারে। উনি কিন্তু বুঝতে পেরেছিলেন, কিন্তু উনি ওনার ছোট ভাইকে বিষয়টা বুঝতে দিতে চাচ্ছিলেন না, ভয় পেতে পারেন। আম গাছ ক্রস করে যখন আবার তাল গাছের কাছে গিয়েছেন তখন মনে হলো তাল গাছের উপর থেকে একটা মাটির ঢিলকে যেন ছুড়ল। এরপরে এই ঢিলের বৃষ্টি হতে শুরু হলো। যদিও বা ঢিল ওনাদের গায়ে লাগছিল না, তবে ঢিলগুলো মাটিতে পড়ার পরপরই ঢিলগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিল। এটা দেখে তো এই রাকিব ভাইয়ের আব্বু ভীষণ ভয় পেয়ে যান। তখন উনি বুঝতে পারেন যে আসলে একটু আগে যে ঘটনাগুলো ঘটেছে এটাও স্বাভাবিক ছিল না। এদিকে বড় চাচা বুঝতে পেরেছেন যে ওনার সাথে থাকা ছোট ভাই, সেও বুঝে গেছে যে এটা স্বাভাবিক বিষয় না। কারণ হচ্ছে রাকিব ভাইয়ের বাবা তো একদম ছোট না, 15 থেকে 18 বছর বয়সের মধ্যবর্তী কোন একটা বয়স হবে। তো উনি তো বুঝতেই পারেন, গ্রামের ছেলে। তখন বড় চাচা ওনার ছোট ভাইয়ের হাতটা চেপে ধরে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়ে ওনারা বাড়িতে চলে আসেন। ওই সময় চাচি তো জেগেই ছিলেন, আর উনি জানতেন যে আজকে আসতে একটু দেরি হতে পারে, এই জন্য উনি আর ঘুমিয়ে যাননি। ওনারা বাড়িতে আসছেন, আসার পর চাচি দেখতে পাচ্ছেন যে দুজনই হাঁপাচ্ছেন। তখন জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তোমরা সবাই ভাবে হাঁপাচ্ছ কেন? তখন সবকিছু জানতে পারেন ওনাদের কাছ থেকে। তখন চাচি বলেন যে এখন গোসল না করে কেউ বাসায় এসো না বা ঘরে ঢুকো না। এরপর দুজনেই গোসল করে যে যার ঘরের ভিতরে যান। যাওয়ার পর রাতের বেলা ওনারা আর খাওয়া দাওয়া করেননি, শুয়ে পড়লেন। পরের দিন সকালবেলা চাচি এই যে ঘটনাটা এই রাকিব ভাইয়ের দাদি সহ এলাকার আশেপাশের যারা ছিলেন আর কি তাদের সাথে শেয়ার করেন। তখন সবাই বলতে থাকেন যে বাঘের ভিটা যে বাজার রয়েছে, এই বাঘের ভিটা বাজারের মাওলানা সাইফুল হুজুরের কাছে যাওয়ার জন্য। উনি এই গ্রামের যত ধরনের প্যারানরমাল সমস্যাগুলো আছে এগুলোর সমাধান অনেকটাই করেছেন আল্লাহর রহমতে, ওনার কাছে যেতে হবে। তখন বড় চাচা বলেন, ঠিক আছে, পরের দিন যাব। পরের দিন যাওয়ার কথা বলে ওনার মনে থাকে না ব্যস্ততা, ওনার আবার মনে পড়ে যে আর একটা হাটে যেতে হবে, সেখানে গরু কিনতে হবে। এরকম চিন্তা করার কারণে পরের দিনের বিষয়টা ওনার মাথায় আর থাকে না। উনি বিষয়টা অনেকটাই গুরুত্ব দেওয়া কমিয়ে দিয়েছিলেন, এই জন্যই মূলত ওনার মাথায় ছিল না। এরপর কয়েকদিন কেটে গেল। একদিন বড় চাচা আবার রাকিব ভাইয়ের আব্বুকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রাতের বেলা বাইরে বেরিয়েছেন। যেহেতু বড় চাচার একা রাতের বেলা চলাচল করা নিষেধ ছিল, তাই ওনারা দুজন মিলে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছেন, যেটাকে ওনাদের গ্রামের ভাষায় নাকি আলো মারা বলে। মানে একটা লাইট হাতে থাকবে আর একটা টেটা থাকবে। রাকিব ভাইয়ের আব্বুর কাছে একটা ছোট টেটা ছিল আর বড় চাচার কাছে একটা বড় টেটা ছিল। ওরা পানিতে নেমেছেন, হালকা শীতকাল ছিল, বৃষ্টিও নাই, খালের পানিও অনেকটা কম ছিল।
যার কারণে ওনারা মূলত মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আস্তে আস্তে মাছ ধরছিলেন। মাছ ধরতে ধরতে একটা পর্যায়ে ওনারা দেখতে পান যে একটা বড় মাছ কারেন্ট জালের মধ্যে আটকা পড়েছে। পানি যেহেতু কম ছিল, অনেক মানুষই কারেন্ট জাল পেতে রাখতো আর কি। তখন ওনাদের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে, এই মাছটা ওই জাল থেকে খুলে ওনারা নিয়ে যাবেন, রাতের বেলা তো কেউ তো দেখবে না। এই বলে যখন ওনারা জালের কাছে গিয়েছেন, গিয়ে দেখেন প্রায় 10 থেকে 15 কেজির একটা বড় মাছ জালের মধ্যে আটকা পড়েছে। ওনারা জালটা ভালো করে দুজন মিলে ধরে ওখান থেকে মাছটা খোলেন। খোলার পর ওনারা চিন্তা করলেন যে আজকে আর মাছ ধরা লাগবে না, আজকের মতো এখানেই থাক, যাই বাড়িতে যাই। ওনারা মাছটাকে উঠিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। তখন হঠাৎ করে ওনারা শুনতে পান পেছন থেকে কেউ বলছে, এই জিনিসটা আমার, এটা আমাকে দিয়ে যা, না হলে কিন্তু তোদের অনেক ক্ষতি হবে রে। তখন বড় চাচা মনে করেন, মনে হয় ওই যে সেই দুষ্টু জিনটা মাঝে মাঝে আমার বিরক্ত করতে আসে, এইটা আসছে। এখন ওনারা দুজন মিলে তখন দৌড় দিয়ে রাস্তায় উঠে পড়েন। পথ দিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু কেউ একজন ফিসফিস করে বলছে, এটা আমার বাচ্চা, এটা আমাকে দিয়ে যা, না হলে কিন্তু আমি তোদেরকে ছাড়বো না রে। রাকিব ভাইয়ের আব্বু এবং বড় চাচা দুজনই কিন্তু এই কথা শুনছিলেন। ওনারা দৌড়ে বাড়িতে আসেন, পেছন দিকে তাকিয়েও দেখেন নাই যে কেউ আছে কি নাই। আসার পর ওই রাত্রেই বড় চাচার স্বপ্নে দেখেন এক আলখেল্লা পরিহিত লম্বা একটা লোক ওনাকে বলছে, আমার ছেলেটাকে তুই ধরে নিয়ে আসছিস, ওটাকে ছেড়ে দে, না হলে তোদের বংশকে কিন্তু আমি নির্বংশ করে দেব। পরের দিন সকালে উঠে বড় চাচা এই স্বপ্নটাকে আর পাত্তাই দেন না। কিন্তু চাচি যখন রান্না করতে গিয়েছেন তখন দেখেন পাতিল থেকে মাছ উধাও। সবাই মনে করলো হয়তো চোর নিয়ে গেছে। এর পরের দিন বড় চাচা আবার গরু কিনতে খুলনা চলে যান। সেদিন ছিল হালকা বৃষ্টি ভেজা রাত, কুয়াশার মধ্যে হালকা পানি পড়ে এরকম আর কি। এর পরের দিন রাত 12টার দিকে যখন বড় চাচা বাড়িতে আসেন, হাত পা ধুয়ে খাবার খান, রাত যখন 1টার মতো বাজে তখন ওনার ওয়াশরুমে যাবার দরকার হয়। গ্রামের ওয়াশরুমগুলো তো ঘর থেকে একটু দূরেই থাকে, আর এই দূরে থাকার কারণ হলো ঘরের পাশে ওয়াশরুম থাকলে নাকি শয়তান জিন ভূতের আস্তানা হয়ে যায় ওই বাড়িটা। এই জন্য নাকি গ্রামের অনেকেই ওয়াশরুমটা ঘর থেকে দূরে তৈরি করেন। তো বড় চাচা ওয়াশরুমে গিয়েছেন, গিয়ে দেখেন ওয়াশরুমের দরজার সামনে সেই আলখেল্লা পরিহিত লোকটা দাঁড়িয়ে আছে, যাকে উনি স্বপ্নে দেখেছিলেন। বড় চাচা তো ওখানে শক্ত হয়ে দাঁড়িয়ে যান। অবয়বটা কয়েক কদম সামনে এগিয়ে আসে। আসার পর বড় চাচাকে এমন জোরে একটা থাপ্পড় মেরেছে যে এক থাপ্পড়ে উনি দাঁড়ানো অবস্থা থেকেই ধপাস করে মাটিতে পড়ে যান। তখন ওই লোকটা বলতে থাকে, তোর বংশ তো আমি শেষ করবো রে, আমার ছেলেকে তোরা ধরে নিয়ে আসছিলি, খেতে তো পারিস নাই, আমরা তো নিয়ে গেছি, তবে তোকে আমি ছাড়বো না রে বাপু, তুই আমার অনেক বড় ক্ষতি করছিস, তুই আমার ছেলেকে মারতে গেছিলি, তোর এত বড় সাহস, তোকে বললাম তার প্রতি ছাড়লি না। এরপর নাকি ওই আলখেল্লা পরিহিত লোকটা তার জামার ভেতর থেকে একটা ধারালো ছুরি বের করে বড় চাচার দিকে এগিয়ে আসতে থাকে। তখন কি মনে করে ঘর থেকে আবার চাচিও বাইরে বের হয়ে আসেন। এসে দেখতে পান যে বড় চাচা কার কাছে যেন কাকুতি মিনতি করতেছে তাকে ছেড়ে দেবার জন্য। তখন চাচি চিৎকার করে বলছে, এই কি ব্যাপার, কার সাথে কথা বলো, কে? যখনই উনি বলেছেন তখন নাকি ওই আলখেল্লা পরিহিত লোকটা অদৃশ্য হয়ে যায়। এদিকে চাচি চাচার কাছে চলে আসেন, কি হয়েছে? দেখা গেল চাচা ভয়ে থরথর করে কাঁপছেন। এই অবস্থা দেখে চাচি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, অন্য ঘর থেকে লোকজন চলে আসে। তখন বড় চাচা সবাইকে সব কথা খুলে বলেন আর কি। তখন দাদা অর্থাৎ রাকিব ভাই দাদা বলেন যে, তুই কি সেই মৌলানা সাইফুল হুজুরের কাছে গিয়েছিলি? উনি বলেন, না আমি তো যাই নাই। তখন তো সবাই ইচ্ছা মতো ওনাকে বকাঝকা শুরু করছে। সবাই বলে যে কালকেই যাবি, না হলে মনে হয় তোকে আর বাঁচানো যাবে না, কি আর করা। পরের দিন দুপুর বেলা বড় চাচা চলে যান সেই বাঘের ভিটা বাজার মাদ্রাসায়, গিয়ে দেখেন হুজুর ক্লাসে আছেন। হুজুর যখন একটু ফ্রি হন হুজুরকে সবকিছু খুলে বলেন। তখন হুজুর বলেন, ঠিক আছে, আমি আসরের নামাজের পর আপনাদের বাড়িতে যাব। হুজুর আসরের নামাজ পড়ে এই বাড়িতে আসেন। আসার পর উনি বলেন যে, আচ্ছা আপনি আমার কাছে আসেন তো, মানে বড় চাচাকে কাছে ডাকেন। তারপর হুজুর চোখ বুঝে কিছু একটা করতে থাকেন। কিছুক্ষণ পর উনি বলতে থাকেন, ওই যে জিনটা মূলত বড় চাচার কাছে তরকারি দাবি করেছিল, মূলত সে তখন থেকেই নাকি এই বড় চাচার পেছনে পড়েছিল। আর ওই যে বড় মাছটা পাওয়া গিয়েছিল এইটার সাথে কিন্তু ওই আগের জিনটার নাকি কোনো সম্পর্ক নাই। এই মাছটা ছিল এক জিন সর্দারের ছেলে।
তার ছেলেটা নাকি আসছিল খেলা করার জন্য, জালের মধ্যে আটকে গেছে, আর ওটাকেই ওনারা ধরে নিয়ে এসে খাওয়ার একটা পরিকল্পনা করেছিলেন। হুজুর জানান যে এই জিনিসটা থেকে মুক্তি পাওয়া তো কষ্টকর হবে, কেননা এই দুটো জিন তো দুই গোত্রের। হুজুর বলেন যে ঠিক আছে, আজকে এশার নামাজ পড়ে আমি আসন বসাবো, দেখি কি করা যায়। এশার নামাজের পর হুজুর একটা গন্ডি কাটেন, হুজুর নিজে একটার মধ্যে বসেন, অন্যটার মধ্যে বড় চাচাকে বসান। কিছুক্ষণ পর বড় চাচার কণ্ঠটা চেঞ্জ হয়ে যায়, শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে মহিলা এবং পুরুষালী এক মিশ্র কণ্ঠে বলতে থাকে, এই হুজুর, তুই তো জানিস এখানে আমি মজলুম, এই লোকটা আমার সর্দারের ছেলেকে মারতে চাইছিল, আমি তো এই লোকটাকে ছাড়বো না, সর্দারের কাছে আমার সম্মানটা কোথায় থাকলো, আমি তো এই ছেলেটার পাহারায় ছিলাম, আমার তো মান সম্মান আর নাই, আমি যদি ওকে না মারি আমার সম্মান আমার গোত্রে একেবারেই শেষ। হুজুর তখন বেশ অনুনয় করে বলতে থাকেন যে আসলে ওরা তো বুঝতে পারেনি। তখন ওই জিনটা বলে, সব মানুষ এই একই কথাই বলে, অপকর্ম করে ফেলে, এরপরে বলে বুঝতে পারিনি। বুঝতে পারুক আর না পারুক, যা ক্ষতি হওয়ার আমাদের তো হয়েই যায়। তোর শরীয়ত কি বলে? জানের বদলে জান বলে না, আমি তো তাই চাই। তখন হুজুর বলে যে জানের বদলে জান তো তখনই হয় যখন কারো জান চলে যায়। ওই ছেলেটার কি জান গেছে? জান তো আর যায় নাই, তোমরা তো ঠিকই তাকে নিয়ে গেছো। তাহলে তুমি যে জান নিতে চাচ্ছ, হাসরের মাঠে তো তুমি এর জন্য দায়ী থাকবা। এটা কি ঠিক হবে? এর থেকে ভালো হয় আমি তোমাকে কিছু হাদিয়া দিই, তুমি একে ছেড়ে দাও। তখন নাকি ওই জিনটা বলে, সর্দারের ছেলের মৃত্যু হতে হতে সে বেঁচে গেছে, আমি আমার সর্দারের কাছে কতটুকু ছোট হয়েছে সেটা আমি জানি। তোর কি মনে হয় যে আমি ভোগ দিয়ে একে ছেড়ে দিব? এরকম অনেকক্ষণ তর্কাতর্কি হয়। একটা পর্যায়ে হুজুর জিনটাকে ধমক দিয়ে বলে, তুমি যদি এই ছেলেটাকে ছেড়ে না যাও তাহলে তোমাকে কিন্তু বন্দি করে ফেলবো। এই কথা শুনেই নাকি ওই জিনটা একটা হাসি দিয়ে ওই গন্ডি থেকে বের হয়ে চলে যায়। হুজুর এরপর খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, কারণ হুজুর যে গন্ডিটা দিয়েছিলেন এর মধ্যে ঢোকা সহজ, বের হওয়া কিন্তু সাধারণ কোনো জিনের পক্ষে সম্ভব নয়। হুজুর তখন এই পরিবারের সব সদস্যদেরকে বলতে থাকেন যে এই জিনগুলো হচ্ছে পানির জিন, যেগুলো অনেক শক্তিশালী হয়, এদেরকে বুঝিয়ে শুনিয়ে ছাড়ানোটাই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে, এদের সাথে শক্তিতে আমাদের পেরে ওঠার কথা না। এরপর হুজুর বলেন আমাকে কয়েকটি দিন সময় দিন, আমি দেখছি কি করা যায়। সেদিন হুজুর যে কাজটি করে সেটা হলো ওই বাড়িটাকে বন্ধ করে দিয়ে বড় চাচাকে পানি পড়া দিয়ে মাদ্রাসায় চলে যান। হুজুরের কাছে একটা জিন গোত্র ছিল যারা হুজুরের বিভিন্ন ধরনের কাজে সহযোগিতা করত। হুজুর সেই জিনদেরকে ডাকেন, তাদেরকে বলতে থাকেন যে আপনারা আমাকে একটু সাহায্য করেন, ওই জিন সর্দারের কাছে আমার খবরটা নিয়ে যান, ওনাকে একটু বুঝিয়ে বলেন যে ওই লোকটাকে ছেড়ে দেবার জন্য। হুজুরের কথা মোতাবেক ওনার অনুগত জিনগুলো সর্দারের কাছে চলে যায়। অর্থাৎ এই যে মাছরূপী জিনটাকে বড় চাচা এবং রাকিব ভাইয়ের বাবা নিয়ে এসেছিলেন, এই জিনের বাবা, এই জিনটা যেই গোত্রের আর কি, এই গোত্রের সর্দার, মূলত এই সর্দারের কাছে খবর নিয়ে যাওয়া হয়। সর্দার হুজুরের চিঠি পাওয়ার পর ওই জিনদেরকে বলেন যে ঠিক আছে, বুঝতে পারলাম সবকিছুই, উনি তো ভালো মানুষ, ওনার অনেক সম্মান আছে, মানুষের সবসময় উপকার করেন, হুজুরের খাতিরে এই লোকটাকে আমরা ছেড়ে দিব, তবে হুজুরকে বলে দিবেন যে ওই লোকটা যেন আর কোনোদিন এই সাইডে না আসে, বিশেষ করে এই সাইডের পানিতে মাছ মারতে না আসে, এটাই হচ্ছে আমার নির্দেশনা। এই কথাগুলো শুনে হুজুরের জিনগুলো ওখান থেকে চলে আসে। আসার পর হুজুরের কাছে সব কথা বলে। পরের দিন ফজরের নামাজ পড়ে হুজুর এই রাকিব ভাইদের বাড়িতে আসেন, এসে সব কথা খুলে বলেন এবং বড় চাচাকে অনেক সতর্ক করে দেন যে আপনি ওখানে মাছ মারতে যাবেন না, আর রাত বিরেতে একা হাঁটাচলাও করবেন না। এরপর থেকে কিন্তু চাচার সাথে আর তেমন কিছু ঘটছিল না। ঘটনা কিন্তু এখানেই শেষ না, এখনো কিন্তু আরো বড় একটা অংশ বাকি রয়ে গেছে। এরপর 1 মাসের কাছাকাছি সময় পার হয়ে যায়, তখন আর বড় চাচার সাথে তেমন কিছু ঘটছিল না। মোটামুটি 25-26 দিন পর শুরু হয় বড় চাচার সাথে আবার কিছু ঘটনা। মূলত ওনার একার সাথে না, পরিবার সবার সাথেই এই ঘটনা ঘটতে থাকে। যেমন কেউ ওয়াশরুমে গেলে রাতের বেলা সাদা অবয়ব দেখতে পেত, মুরগির খোপ থেকে মুরগি পাওয়া যেত না, একদমই হারিয়ে যেত, ঘরের জিনিসপত্র একদম ওলটপালট অবস্থায় থাকতো। আবার রাতের বেলা ওনাদের গোয়াল ঘরে ঢুকে গরুগুলোকে কে যেন ছেড়ে দিত বাইরে, রশিগুলো খুলে দিয়ে গোয়াল ঘরের দরজা খুলে দিত, এই গরুগুলো বিভিন্ন জায়গায় ছুটে চলে যেত। এরকম টুকটাক ঘটনা কিন্তু ঘটছেই।
যেদিন ঘটনাটা একটু তীব্র হয় সেদিন রাত্রে বড় চাচা বাজার থেকে ফিরছিলেন, হাতে ছিল বাড়ির মানুষের জন্য তেলে ভাজা কিছু খাবার। যখন উনি রাস্তার মাঝামাঝি এসেছেন তখন আশেপাশে দেখা গেল কোনো বাড়িঘর নাই, মানে ওই মেইন যে রাস্তা মাঝ বরাবর আসলে আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় না আর কি। তখনই দেখেন একটা সাদা অবয়ব ওনার রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে। চাঁদনি রাত, উনি দেখতে পারেন যে ওটা একটা পুরুষ লোক। উনি ভাবেন হয়তো কোনো লোক ভয় পাচ্ছে, এই জন্য কারোর জন্য অপেক্ষা করছে, একসাথে যাবে বলে। এই ভেবে বাবা অর্থাৎ বড় চাচা আর কি, বড় বাবা বলে সম্বোধন করেন রাকিব ভাই, এই ভেবে উনি তো ওই লোকটার কাছে যান, গিয়ে বলেন যে কি ভাই, বাড়িতে যেতে ভয় পাচ্ছেন একলা একলা, চলেন আমার সাথে চলেন। এই কথাটা যখন উনি বলেছেন তখন দেখা গেল যে এই লোকটা, ওনার মাথায় একটা পাগড়ি ছিল, এই পাগড়ির যে নিচের অংশ, লেজের মতো যে অংশটা থাকে, এইটা সামনের দিকে ঘুরিয়ে ওনার মুখমণ্ডলটা কিন্তু ঢেকে রেখেছিলেন। এরপর ওনার মুখটা খুলে দেন, পাগড়ির ওই অংশটা যখন মুখের উপর থেকে সরিয়ে দেন তখন দেখতে পান যে এইটা একটা বয়স্ক লোক, মুখ দিয়ে অনেক রক্ত ঝরছে, আর ওনার যে মুখমণ্ডলটা এটা গোল আর চ্যাপ্টা, আর এই লোকটা শব্দহীন ভাবে হাসছে, মুখে কোনো দাঁতও নাই, নাকটা বেশ উঁচু এবং লম্বা। এরপর ওই অবয়বটা বড় চাচাকে বলতে থাকে, কি রে বেটা, আজকে কোথায় পালাবি? ওই দিন তো তরকারি দিলি না, এতদিন অনেক চেষ্টা করছি তোকে মারার, কিন্তু তোকে তো একলা পাই নাই রে। যখন এই কথা ওই জিনিসটা বলেছে তখন তো বড় চাচা দিয়েছেন এক ভৌ দৌড়। উনি দৌড়াচ্ছেন, উনি শুনতে পান যে পেছন থেকে ধূপধাপ শব্দ করে কিছু একটা আসছে। উনি পেছন দিকে না তাকিয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসেন। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে ওনার হাতে যে তেলে ভাজা জিনিসগুলো ছিল, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, এইসব আর কি, উনি বাড়িতে আসার পর ওনার স্ত্রী মানে চাচির কাছে যখন দিয়েছেন তখন চাচি এটা খুলে দেখেন এর ভিতরে কিছুই নেই, খালি কাগজের ঠোঙা আর কি, এর ভিতরে কিছুই নেই। এর ভিতরে যে আসলে কিছু জিনিস ছিল তার প্রমাণ হচ্ছে এই জিনিসগুলো তো তেলে ভাজা, এই তেলগুলো ওই কাগজের সাথে লেগে আছে, এটা বোঝা যাচ্ছে। কাগজের সাথে তেল লাগলে কিন্তু ওই জায়গাগুলো অনেকটা ভিজে ওঠে, এরকম বোঝা যাচ্ছে আর কি। এরপর তো সব কথা খুলে বলেন, রাতের বেলা এই ঘটনা ঘটছে, উনি তো দৌড়ে আসছেন। এটা শোনার পর চাচি বলেন যে তুমি আবার মাদ্রাসার ওই হুজুরের কাছে যাও, গিয়ে বলো যে আপনি যে বলেছিলেন যে ওরা পিছু নেবে না, ওই জিনিসটা তো আবার পিছু নিয়েছে। চাচা পরের দিন আবার সাইফুল হুজুরের কাছে গিয়ে সব কথা জানিয়েছেন। হুজুর এটা শুনে বেশ অবাক হন, উনি বলেন না তো, এটা তো হওয়ার কথা না, তারপরও আমি দেখতেছি যেহেতু আপনি বিষয়টা বললেন। এরপরে শুক্রবার ছিল, তো উনি বলেন যে শুক্রবার তো পরের দিন, 3 দিন পর আপনাদের বাড়িতে আমি ইনশাল্লাহ আসবো। তো সত্যি 3 দিন পর হুজুর বাড়িতে আসেন। হুজুর বাড়িতে আসার পর একটা ভয়ঙ্কর তথ্য দেন। কথাগুলো ছিল এরকম যে হুজুর ওনার জিনদেরকে দিয়ে ওই সর্দারের কাছে খবর পাঠান। তখন সর্দার বলেন যে সর্দার সরাসরি হুজুরের সাথে কথা বলবেন। সর্দার হুজুরকে দাওয়াত দিয়েছেন তাদের দেশে যাবার জন্য। তখন ওই সর্দার বলেন যে আমি কিভাবে আপনাদের দেশে যাব। তখন ওনার একটা রাস্তা বাতলে দেন। ওই যে স্যালো মেশিনের যে ঘরটা, যেই ঘরটার ভেতরে চাচা একটা শব্দ শুনেছিলেন আর কি, ওই স্যালো মেশিনের ঘরের কাছাকাছি একটা জায়গায় কিন্তু বেশ বড় পুকুরের মতো একটা জায়গা ছিল। তখন নাকি বলা হয়েছিল যে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছিল যে ওই সময় আপনি ওখানে যাবেন একা একা। একটা দোয়াও শিখিয়ে দেওয়া হয়েছিল। এই দোয়াটা পড়ার পর পানির ভেতরে একটা সিঁড়ি ভেসে উঠবে, ওখানে আপনাকে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন প্রহরীও থাকবে। আপনার কিছুই করার দরকার নেই, আপনি শুধু ওই সিঁড়ির উপর উঠে দাঁড়াবেন, সিঁড়িটা একা একা পানির নিচে চলে যাবে। এরপর আপনি ওই জিনেদের সাথে দেখা করতে পারবেন, ওই সর্দারের সাথে দেখা করতে পারবেন। সত্যি তাই হয়। উনি ওখানে গিয়েছেন, সেই দোয়া পড়েছেন। উনি দেখেন যে পানির ভেতর থেকে একটা সিঁড়ি ভেসে উঠেছে। অন্ধকারে ওই সিঁড়িটা বেশ উজ্জ্বল ছিল। এই সিঁড়ির 2 পাশে 2টো প্রহরী দাঁড়িয়ে আছে। দেখতে তাদের মানুষের মতোই দেখা যাচ্ছিল, তবে তাদের হাতে বল্লম জাতীয় 2টো জিনিস ছিল। এই প্রহরী 2টো সালাম দিলেন এবং বললেন যে আপনি আমন্ত্রিত, আসেন আমাদের সাথে। হুজুর সালামের জবাব দিয়ে উনি সিঁড়ির উপর উঠে দাঁড়ালে ওই জিনিস আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যেতে থাকলো। হুজুর ভয় পাচ্ছিলেন যে আস্তে আস্তে উনি পানির নিচে তলিয়ে যাচ্ছেন। তবে যখনই উনি পানির নিচে তলিয়ে গেছেন তখন দেখতে পান যে চতুর্দিকে বাউন্ডারি দেয়া একটা বিশাল রাজপ্রাসাদের মতো, তবে এর মধ্যে আরো অনেকগুলো বিল্ডিং রয়েছে, সাদা কালারের বা মার্বেল পাথর দিয়ে তৈরি এই বিল্ডিং গুলো। এরপর ওই যে প্রহরী তখন হুজুরকে বলেন যে আপনি ওই যে সামনের দিকে যে প্রাসাদটা দেখতে পাচ্ছেন ওটার ভেতরে যান, সবাই আপনার অপেক্ষায় আছে। হুজুর ভেতরে মানে যখন গিয়েছেন তখন দেখেন যে ভেতরে বিশাল এক রাজসভা আছে। সিংহাসনের মধ্যে একজন লোক বসে আছে,
সবাইকে মানুষের মতোই মনে হচ্ছে, অস্বাভাবিক কোনো চেহারা বলে মনে হচ্ছিল না। এর মধ্যে কয়েকজন মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে, হাতে ফুল নিয়ে। হুজুর ভেতরে ঢুকতে সবাই হুজুরের দিকে উদ্দেশ্য করে ফুল ছুটতে থাকে, ফুলের পাপড়ি আর কি, যেমনটা আমরা বিভিন্ন সময় দেখতে পাই বাস্তবেও। সিংহাসনের উপর যে লোকটা বসা ছিল উনি বসেই হুজুরকে সালাম দেন। হুজুর সালামের উত্তর নেওয়ার পর হুজুর বলেন যে, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, আপনি তো আমার জিনদেরকে দিয়ে খবর পাঠালে পারতেন, আবার আমাকে নিয়ে আসলেন কেন? আমি তো ঠিক বুঝতে পারছি না। তখন সর্দার বলে যে, না, আমি আসলে আপনাকে দেখতে চাচ্ছিলাম যে আপনি আসলে বাস্তবে কেমন। সরাসরি আমাদের দেশে নিয়ে আসলাম, আর তাছাড়া আপনাকে একটা প্রস্তাব দিব, আপনি যদি সানন্দে প্রস্তাবটা গ্রহণ করেন আমি খুশি হব। সেটা হচ্ছে, সর্দার বলেন যে ওনার ছেলেকে যে ধরে নিয়ে গিয়েছিল, যে মাছরূপী যে জিনটা আর কি, তার সাথে পরিচয় করিয়ে দেবেন, আর এই ছেলেটাকে পড়াতে হবে। সে ছেলেটাকে ডেকে আনা হয়। দেখা গেল 14-15 বছর বয়সী একটা ছেলে যেরকম হয় আর কি আমাদের এই বাস্তব জগতে আর কি, ওরকমই ছেলেটা সে সালাম দেয়। এরপর বলেন যে এই ছেলেটাকে আপনাকে পড়াতে হবে। হুজুর রাজি হয়ে যান। এরপর মূলত হুজুর ওই তথ্যটা বলেন যে, আসলে আপনি তো বলেছিলেন যে আপনাদের ওই লোকটা আর বিরক্ত করবে না, এরপরেও তো আসছে। এই কথা শোনার সাথে সাথে সর্দারের মুখটা কালো হয়ে যায়। উনি বলেন, একটু 2-3 সেকেন্ড একটু থমকে থাকেন, মুখটা কালো করে বলে যে, না তো, এত বড় দুঃসাহস তো তার হওয়ার কথা না, সে তো আমার খুব একান্ত বিশ্বস্ত অনুচর, তার কাছে আমার ছেলেকে আমি দিয়ে দেই, এখনো দেই, সে আমার হুকুম অমান্য করে আবার যাবে, এত বড় দুঃসাহস তো তার হওয়ার কথা না। তারপরও আপনি যেহেতু বলেছেন, আমি এখনই বিষয়টা জানছি। এটা বলার সাথে সাথে উনি ওই লোকটাকে তলব করেন। সেও সাথে সাথে চলে আসে। আসার পর সর্দার বলছে যে, তুমি কি আবার ওই শাহাবুদ্দিন লোকটাকে বিরক্ত করতে গিয়েছিলে? তখন বলে, না তো, আমি তো যাইনি, আপনি নিষেধ করে দিয়েছেন, আমি আর যাইনি। এরপর সর্দার বলেন, শুনলেন তো, সে যায়নি, তাহলে এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। একজন প্রহরীকে ডাকলেন চোখের ইশারায়, হাতের ইশারা দিয়েও না, চোখের ইশারায়। প্রহরীটা চলে আসলো, কিছু একটা ফিসফিস করে বললেন, এরপরই প্রহরী চলে গেল। চারদিকে কিন্তু শুনশান নীরবতা, প্রায় 5 থেকে 10 মিনিট একদম চুপ, কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ, হুজুরও চুপচাপ। এরপর প্রহরী ফেরত আসে। ফেরত এসে কাছে এসে সেও ফিসফিস করে সর্দারকে কিছু একটা বলে। তখন সর্দার বলেন যে, হুজুর, খবর পেয়েছি, মূলত প্রথম দিন এই শাহাবুদ্দিন যেই জিনটার মুখোমুখি হয়েছিল, মূলত এই জিনটাই আবার এসেছে। এই জিনটাকে চাইলে আমরা ধরতে পারি, বন্দি করতে পারি, মারতে পারি, তবে সেই কাজটা ভালো হবে না। কেননা এই জিনটাও মুসলিম জিন, সেও একটা গোত্রের সদস্য। এই গোত্রের যে সর্দার, তাকেও আমি চিনি। আমি যদি এই জিনটাকে এখন কোনো ক্ষতি করি, তাহলে সর্দার আমার উপর মনক্ষুণ্ণ হবেন। বিষয়টা আমাদের জিন জগতের জন্য ভালো হয় না। আমি ওই সর্দারকে খবর পাঠানোর চেষ্টা করছি। আমি তার সাথে কথা বলেই মূলত এই বিষয়টা সমাধান করছি। ওই সর্দার কিন্তু খুবই ভালো, তবে থাকে না যে একটা গোত্রের সবাই তো একই রকম হয় না, কেউ কেউ থাকে একটু দুষ্টু গোছের, শয়তান গোছের। ওই জিনটা ওই রকমই আর কি। তবে আপনি চিন্তা করবেন না, এটা সমাধান আমি করে দিব। এরপর সর্দারের সাথে আরো কিছু কথা হয় অন্যান্য বিষয় নিয়ে। সর্দার কিছু দোয়া কালাম শিখিয়ে দেন যে কিভাবে ওই যে সর্দার, ওই সর্দারের সাথে দেখা করা যাবে। পরবর্তীতে জিন সর্দার চেয়েছিলেন যে হুজুর নিজেই যেন ওই সর্দারের সাথে কথা বলেন, তাতে করে কি হবে, ওই সর্দারের সাথেও হুজুরের ভালো একটা সম্পর্ক হয়ে যাবে। যাই হোক, ওখানে খাওয়া দাওয়া হয়। এরপর হুজুরের ঘুম আসে। হুজুর একটা রুমে চলে যান, ওনাকে একটা রুম দেওয়া হয়, সেখানে উনি ঘুমিয়ে পড়েন। কতক্ষণ ঘুমিয়েছেন উনি জানেন না, অনেকক্ষণই হবে হয়তোবা। এরপর ওনাকে কেউ একজন এসে ডাক দেয়, হুজুর ওঠেন। উনি যখন উঠেছেন, ওঠার পর বলে, আপনার তো যাওয়ার সময় হয়েছে, আপনাকে আপনার দেশে দিয়ে আসি। এরপর উনি গিয়েছেন সেই জায়গাতে, বিশেষ করে যেই জায়গাতে নামার পর ওই রাজপ্রাসাদের দিকে উনি ঢুকেছেন, ওই জায়গায় যাওয়ার পর দেখা গেল ওই সে সিঁড়িটা, ওই সিঁড়ির উপর যখনই দাঁড়িয়েছেন, সেটা উপর দিকে উঠতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা গেল সেটা উপরে চলে এসেছে, চতুর্দিকে অন্ধকার। ওনার শরীর কিন্তু ভেজেনি, পানির ভেতর থেকে সেটা উঠে এসেছে, ওনার শরীর এতটুকু ভেজেনি। উনি উঠে আসেন, দেখলেন চারদিকে অন্ধকার। উনি চিন্তা করেন, ওই জগতে গেলাম, এত খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, ঘুমালামও, এখনো দেখি চারদিকে অন্ধকার, ঘটনাটা কি? যাই হোক, উনি চলে আসেন। এসে বুঝতে পারেন যে উনি আসলে মাত্র কয়েক ঘন্টার জন্যই গিয়েছিলেন, এর মধ্যে এত কিছু হয়ে গেছে।
উনি যখন রুমে এসেছেন, এই যে ওজিফাগুলো শিখে এসেছিলেন, সেই জিনিসগুলো উনি পড়ার মাধ্যমে ওই সর্দারের সাথে যোগাযোগের চেষ্টা করেন এবং উনি সফল হন। ওই সর্দারের সাথে যখন উনি কথা বলেন, দেখা করেন, সর্দার নিজেই আসে, তখন সর্দারকে এই কথা যখন বলেছেন, সর্দার তো প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয় ওই জিনটার উপরে, যে আমার গোত্রের জিন, আমার গোত্রে কি খাবার দাবার অভাব পড়েছে যে মানুষের খাবার ছিনিয়ে নিয়ে খেতে হবে? আর ও তো আগে থেকেই দুষ্টু, ওর নামে অনেক নালিশ আমি পেয়েছি, ঠিক আছে আমি বিষয়টা দেখছি, আপনি নিশ্চিন্তে থাকেন, ও আর কখনোই এই লোককে বিরক্ত করতে আসবে না। তো এরপর যেটা হয় সেটা হচ্ছে, ওই সর্দার নাকি তার গোত্রের ওই দুষ্টু জিনকে বন্দী করে রেখেছিলেন এবং তাকে বেশ কিছু শাস্তি দিয়েছিলেন, কঠিন শাস্তি। মৃত্যুদণ্ড দেননি, তবে মানুষদেরকে বিরক্ত করা ইনারা পছন্দ করেন না, যেহেতু সে বিরক্ত করেছে, এই কারণে মূলত তাকে কারাগারে পাঠানো হয়, মানে তার গোত্রের যে কারাগার সেখানে পাঠানো হয় আর কি। তো এরপর মূলত আর এই ধরনের সমস্যা হয়নি। ঘটনাটি আমি শুনেছিলাম আমার আব্বুর কাছ থেকে। আমার আব্বুর এক পরিচিত ব্যক্তি অ্যাম্বুলেন্স চালাতেন। ঘটনাটা মূলত তার সাথেই ঘটেছিল, তবে সঙ্গত কারণে আমি নাম ঠিকানা প্রকাশ করছি না। ধরে নেন তার নাম খলিল। ঘটনাটা আমি ঠিক সেইভাবে বলি যেভাবে খলিল চাচা আমার বাবাকে বলেছিলেন। বলছেন, খলিল চাচা, সেদিন রাতটা ছিল অন্য সব রাতের চেয়ে আলাদা। ঝুম বৃষ্টি যাকে বলে ঠিক তাই। রাত তখন প্রায় 10টা কি 10:30 হবে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার উপর মুষলধারে বৃষ্টি। গাড়ির ওই পাটটাও যেন হার মেনে যাচ্ছিল প্রকৃতির এই রৌদ্র রূপের কাছে। আমি খলিল, পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। প্রায় 10 বছর ধরে এই কাজ করছি। কত রাত বিরাতে কত রকম রোগী, কত রকম লাশ নিয়ে ছুটে বেরিয়েছি শহরের এই প্রান্ত থেকে ও প্রান্তে। কিন্তু সেই রাতের মতো অভিজ্ঞতা আমার জীবনে আর কখনো হয়নি। গন্তব্যটা ছিল শহরের অন্য প্রান্তে, একটু ভেতরের দিকে। ঠিকানা অনুযায়ী একটা লাশ পৌঁছে দিতে যাচ্ছিলাম। সাথে আর কেউ ছিল না, শুধু আমি আর পেছনের কেবিনে শোয়ানো নিথর দেহটা। রাস্তাঘাট একেবারেই ফাঁকা, দু একটা কুকুর ছাড়া আর কোনো প্রাণের চিহ্ন নেই। বৃষ্টির কারণে বোধহয় সবাই আগে ভাগেই ঘরে আশ্রয় নিয়েছে। অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলো বৃষ্টির ধারা ভেদ করে যতটুকু যাচ্ছিল সেটুকুই ছিল আমার পথে চলার একমাত্র ভরসা। ইঞ্জিনের একটানা শব্দের সাথে বৃষ্টির ঝুমঝুম শব্দ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। সবকিছু মিলিয়ে পরিবেশটা কেমন যেন থমথমে লাগছিল। অ্যাম্বুলেন্সটা যখন মেইন রোড ছেড়ে একটু ভেতরের রাস্তায় প্রবেশ করলো, তখন থেকেই অস্বস্তিটা বাড়তে শুরু করলো। এই রাস্তাটা আমার খুব একটা পরিচিত নয়। আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর চোখে পড়ছে না, শুধু দুপাশে বড় বড় গাছপালা। বৃষ্টির পানিতে সেগুলো আরো কালো আর ভয়ঙ্কর দেখাচ্ছিল। গাড়ির ভেতরটা কেমন যেন ঠান্ডা লাগছিল, যদিও বাইরে এমন বৃষ্টির দিনে একটা গুমট ভাব থাকার কথা। আমি এসির নবটা পরীক্ষা করে দেখলাম, বন্ধই ছিল। তাহলে ঠান্ডা ভাবটা আসছে কোথা থেকে? কাঁধের উপর দিয়ে শিরশিরে একটা স্রোত বয়ে গেল। নিজের অজান্তে একবার পেছনের দিকে তাকালাম। ড্রাইভিং মিররে পেছনের কেবিনের আবছা প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। সাদা চাদরে ঢাকা দেহটা স্থির হয়ে আছে। নিজের মনকে প্রবোধ দিলাম, হয়তো বৃষ্টির কারণে এমন লাগছে। কিছু দূর এগোনোর পর হঠাৎ করে পেছনের কেবিন থেকে একটা অদ্ভুত শব্দ কানে এলো, ঠিক গঙ্গানির মতো, তবে খুব ক্ষীণ। প্রথমে আমি পাত্তা দেইনি, ভাবলাম হয়তো বাতাসের শব্দ বা গাড়ির কোনো যন্ত্রাংশের আওয়াজ। কিন্তু কয়েক মুহূর্ত পরেই আবার সে একই শব্দ, এবার একটু স্পষ্ট, যেন কেউ খুব কষ্টে কাতরাচ্ছে। বুকের ভেতরটা ধক করে উঠল। আমি জানি পেছনে যে আছে তার গঙ্গানোর কোনো প্রশ্নই ওঠে না। হাসপাতালের ডাক্তার নিজ হাতে ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছেন। তাহলে শব্দটা করছে কে? আমি গাড়ির গতি কিছুটা কমালাম, কান খাড়া করে রইলাম আবার শোনার জন্য। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর আবার। এবার যেন গঙ্গানির শব্দটা আরো কাছে থেকে এলো, ঠিক আমার কানের কাছে। আমি চমকে উঠে পাশে তাকালাম, কেউ নেই। তাহলে কি আমি ভুল শুনছি? অতিরিক্ত ক্লান্তির কারণে কি এমনটা হচ্ছে? সারাদিন অনেক ধকল গেছে, হতেও পারে। আমি আবার স্টিয়ারিং এ মনোযোগ দিলাম, কিন্তু মন থেকে কিছুতেই শব্দটা তাড়াতে পারছিলাম না। কিছুক্ষণ পর গঙ্গানির শব্দটা থেমে গেল। তার জায়গায় শুরু হলো নতুন এক উপদ্রব। এবার মনে হলো কেউ যেন পেছনের কেবিনের দরজায় খামচি মারছে। খসখস খসখস করে একটা একটানা শব্দ। এই শব্দটা আগেরটার চেয়েও বেশি অস্বস্তিকর। আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি এবার প্রায় নিশ্চিত যে আমি ভুল শুনছি না। পেছনে কিছু একটা ঘটছে, কিন্তু কি ঘটছে সেটা ভাবার সাহস আমার হচ্ছিল না। আমি আর চোখে আবার ড্রাইভিং মিররের দিকে তাকালাম। সাদা চাদরে ঢাকা দেহটা আগের মতো স্থির,
কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল চাদরটা আগের চেয়ে সামান্য উঁচু হয়ে আছে, যেন কেউ চাদরের ভেতর থেকে ওঠার চেষ্টা করছে। আমি জোরে একটা নিঃশ্বাস নিলাম, নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। এই লাইনে কাজ করতে হলে মন শক্ত রাখতে হয়। কত রকম দৃশ্য আমাদের দেখতে হয়, কিন্তু এ তো দৃশ্য নয়, এই যে আস্ত একটা জীবন্ত অনুভূতি। খামচির শব্দটা বেড়েই চলছিল, সাথে যোগ হয়েছিল নতুন একটা শব্দ। এবার মনে হচ্ছিল কেউ যেন ভেতরের দেয়ালে মাথা ঠুকছে, ধুপ 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 একটা ভারী শব্দ। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করলো, কপালের ঘাম বৃষ্টির পানির সাথে মিশে গাল বেয়ে পড়তে লাগলো। আমি ঠিক করলাম গাড়ি থামিয়ে একবার পেছনে দেখব, কিন্তু পরক্ষণে মনে হলো এই নির্জন অন্ধকার রাস্তায় গাড়ি থামানোটা কি ঠিক হবে? যদি সত্যি সত্যি অস্বাভাবিক কিছু ঘটে তাহলে আমি একা কি করব? সাহায্যের জন্য চিৎকার করলেও শোনার মতো কেউ নেই। তাছাড়া লাশটাকে তার আত্মীয়দের কাছে পৌঁছে দেওয়াটাও আমার দায়িত্ব। এই অবস্থায় গাড়ি থামিয়ে সময় নষ্ট করাটা বোকামি। আমি গাড়ির গতি বাড়িয়ে দিলাম, ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব গন্তব্যে পৌঁছে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে হবে। কিন্তু আমি গতি বাড়াতেই পেছনের কাণ্ড কারখানাগুলো যেন পাল্লা দিয়ে বাড়তে লাগলো। মাথা ঠোকার শব্দটা এবার আরো জোরালো হলো, সাথে যোগ হলো একটা অদ্ভুত ঘর ঘর শব্দ, যেন কারো নিঃশ্বাস আটকে আসছে। আমার মনে হচ্ছিল পেছনে যা আছে সেটা আর স্থির নেই, সেটা নড়াচড়া করছে, হয়তো উঠে বসার চেষ্টা করছে। এই চিন্তাটা মাথায় আসতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমি আর পেছনে তাকানোর সাহস পেলাম না, চোখ বন্ধ করে শুধু রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলাম। বৃষ্টির তীব্রতাও যেন পাল্লা দিয়ে বাড়ছিল, ওয়াইপারটা আর পেরে উঠছিল না। সামনের রাস্তা প্রায় অস্পষ্ট, হেডলাইটের আলোয় শুধু দেখা যাচ্ছিল বিদ্যুতের খুঁটিগুলো একের পর এক পেছনে চলে যাচ্ছে। আমার মনে হচ্ছিল এই রাস্তাটা যেন আর শেষ হবে না। অনন্তকাল ধরে আমি বৃষ্টির রাতের রাস্তায় একটা অশুভ কিছুকে পেছনে নিয়ে ছুটে চলেছি। হঠাৎ করে খামচির শব্দ, মাথা ঠোকার শব্দ, গুনগানের শব্দ, সবকিছু একসাথে থেমে গেল। গাড়ির ভেতর নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা, এতটাই নিস্তব্ধ যে আমার নিজের হৃৎপিণ্ডের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। এই আকস্মিক নীরবতাটা যেন আরো বেশি ভয়ের। আমার মনে হলো ঝড় ওঠার আগের মুহূর্তের মতো সবকিছু শান্ত হয়ে আছে, কিছু একটা ঘটতে চলেছে, খুব খারাপ কিছু। আমি স্টিয়ারিংটা আরো শক্ত করে ধরলাম। ঘরের দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 11টা বাজে। গন্তব্যে পৌঁছাতে আরো অন্তত আধা ঘন্টা লাগবে। এই আধা ঘন্টা আমি কিভাবে পার করব, সেই চিন্তায় আমার গলা শুকিয়ে আসছিল। আমি শুধু মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছিলাম যেন এই বিপদ থেকে তিনি আমাকে উদ্ধার করেন। কিন্তু আমি জানতাম না আসল ঘটনার শুরু তো এখনো বাকি। প্রথম পর্বের সেই আকস্মিক নিস্তব্ধতা আমার জন্য কোনো স্বস্তি নিয়ে আসেনি, বরং ভয়টাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। আমার মনে হচ্ছিল পেছনের ওই খারাপ জিনিসটা হয়তো এতক্ষণ আমাকে তার উপস্থিতি জানান দিচ্ছিল, কিন্তু এবার সে সরাসরি কিছু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি স্টিয়ারিং হুইলটা আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। ঘামে ভেজা হাত দুটো পিছলে যাচ্ছিল। বৃষ্টির তীব্রতা একটু কমেনি, বরং মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সেই ক্ষণিকের আলোয় চারপাশের ভয়ঙ্কর রূপটা আরো স্পষ্ট হয়ে উঠছিল। কিছুক্ষণ এই পিনপতন নীরবতায় চলার পর নতুন একটা উৎপাত শুরু হলো। অ্যাম্বুলেন্সের ভেতরের লাইটগুলো হঠাৎ করেই দপদপ করতে শুরু করলো, একবার জ্বলছে আবার নিভছে। এই আলো আধারের খেলাটা আমার স্নায়ুর ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করছিল। আমি ড্যাশবোর্ডের দিকে তাকিয়ে দেখলাম কোনো সতর্কীকরণ বাতি জ্বলছে না। গাড়ির ইলেকট্রিক্যাল সিস্টেমে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ সপ্তাহখানেক আগেই পুরো গাড়িটা সার্ভিসিং করানো হয়েছে। তাহলে লাইটগুলো এমন করছে কেন? এই দপদপ করা আলোর মধ্যেই আমি ড্রাইভিং মিররে চোখ রাখলাম, আর যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। পিছনের কেবিনে সাদা চাদরে ঢাকা দেহটা, যেটা এতক্ষণ স্থির ছিল, সেটা এখন সামান্য নড়ছে। চাদরের একটা কোণা ধীরে ধীরে উপরের দিকে উঠে আবার নিচে নেমে যাচ্ছে, যেন কেউ চাদরের ভেতর থেকে নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু এটা অসম্ভব। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। হয়তো লাইটের এই আলো আধারের কারণে আমার চোখের ভুল হচ্ছে। আমি কয়েকবার চোখ পিট পিট করে আবার তাকালাম। না, ভুল নয়, চাদরটা সত্যি নড়ছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। লোকটা কে? এই ঝড় বৃষ্টির রাতে এই নির্জন রাস্তায় সে কি করছে? আমি হর্ন বাজিয়ে তাকে সরে যেতে বলার কথা ভাবলাম, কিন্তু আমার হাত যেন অবশ হয়ে গিয়েছিল। লোকটা এক চুলও নড়ল না, সে একইভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত পর লোকটা ধীরে ধীরে মাথা তুলল, আর তার চেহারাটা দেখার সাথে সাথেই আমি চিৎকার করে উঠলাম। তার মুখে কোনো চোখ, নাক বা মুখ ছিল না। পুরো মুখটা মসৃণ, যেন চামড়ার একটা আস্তরণ। কিন্তু আমি বুঝতে পারছিলাম সে আমার দিকেই তাকিয়ে আছে। তার না থাকা চোখ দিয়ে সে আমার অস্তিত্বকে অনুভব করছে। আমার অবস্থা ছিল খুব বাজে। আমি কোনো মতে ড্রাইভিং সিটে বসে দরজাটা লক করে দিলাম,
আমার হাত পা কাঁপছিল। আমি স্টিয়ারিং এ মাথা রেখে চোখ বন্ধ করে ফেললাম। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। এই ভয়ঙ্কর জিনিসটা আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি সামনেও যেতে পারবো না, পিছনেও না। আমি যেন একটা ফাঁদে আটকে গেছি। ঠিক সেই মুহূর্তে গাড়ির পেছনের দরজাটা খোলার একটা শব্দ হলো, সেই পরিচিত ক্যাচ ক্যাচ শব্দ। আমি চমকে উঠে ড্রাইভিং মিররে তাকালাম। পিছনের কেবিনের দরজাটা খোলা, আর সেখান থেকে একটা ছায়া ধীরে ধীরে নেমে আসছে। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। আমি নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেললাম। আমি শুধু আয়নার দিকে তাকিয়ে রইলাম। ছায়াটা অ্যাম্বুলেন্স থেকে নেমে আমার ড্রাইভিং সিটের পাশের দরজার দিকে এগিয়ে এলো। আমি দরজার কাচের দিকে তাকালাম। কাচের উপর বৃষ্টির পানি, তাই বাইরেটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছিলাম কেউ একজন দরজার ঠিক বাহিরে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড পর দরজার কাছে টোকা দেওয়ার শব্দ হলো, টক টক টক, মৃদু কিন্তু স্পষ্ট শব্দ। আমার মনে হলো আমি হয়তো জ্ঞান হারাবো, কিন্তু তার আগে আমি দেখলাম দরজার কাছের উপর জমে থাকা বৃষ্টির পানির স্তরটা ধীরে ধীরে সরে যাচ্ছে, যেন কেউ বাইরে থেকে কাজটা মুছছে। আর তারপর আমি যা দেখলাম তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। কাছের ওপাশে সেই চোখ নাক মুখবিহীন মুখটা আমার দিকে তাকিয়ে আছে। কাছের সাথে প্রায় লেপ্টে আছে তার মসৃণ চেহারাটা। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার মুখ দিয়ে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল এই বুঝি আমার জীবনের শেষ মুহূর্ত, কিন্তু কিছুই হলো না। কিছুক্ষণ পর আমি যখন ভয়ে ভয়ে চোখ খুললাম, তখন দেখলাম বাইরে কেউ নেই। সবকিছু আগের মতোই শান্ত। আমি কাঁপা কাঁপা হাতে দরজার লকটা পরীক্ষা করলাম, বন্ধই ছিল। আমি বুঝতে পারলাম এই জিনিসগুলো আমাকে ভয় দেখাচ্ছে। তারা আমাকে মানসিকভাবে দুর্বল করে দিতে চাইছে, কিন্তু কেন? তাদের উদ্দেশ্যটা কি? আমি জানি না। আমি শুধু জানি আমাকে এখান থেকে বের হতে হবে। এই চিন্তাটা মাথায় আসতেই আমার মধ্যে অদ্ভুত একটা জেদ কাজ করলো। আমি ঠিক করলাম যা হওয়ার হবে, আমি আর ভয় পাবো না। আমি গাড়ির হেডলাইটের সুইচটা আবার অন করলাম, আর আশ্চর্যজনক ভাবে এবার লাইট দুটো জ্বলে উঠলো, যেন এতক্ষণ ধরে আমার সাহসেরই পরীক্ষা নেওয়া হচ্ছিল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। অ্যাক্সিলারেটরে সর্বশক্তি দিয়ে চাপ দিলাম। গাড়িটা তীব্র গতিতে গর্জন করে সামনের দিকে এগিয়ে গেল। আমি আর সামনে তাকালাম না। সেই মুখবিহীন অবয়বটা এখনো সেখানে দাঁড়িয়ে আছে কিনা তা দেখার সাহস আমার ছিল না। আমি শুধু রাস্তা ধরে এগিয়ে চললাম, যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত এলাকা থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আমার মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগের সমান। আর এই রাতের শেষ কোথায় তা আমার জানা ছিল না। মুখবিহীন সে অবয়বটাকে পেছনে ফেলে আসার পর আমি ভেবেছিলাম হয়তো ভয়ঙ্করতম অংশটা আমি পার করে এসেছি, কিন্তু আমি কতটা ভুলছিলাম তা বুঝতে আমার বেশি সময় লাগেনি। হেডলাইট জ্বলে ওঠার পর আমি যখন পূর্ণ গতিতে অ্যাম্বুলেন্স চালাতে শুরু করি, তখন আমার ভেতরের ভয়টা কিছুটা হলেও কমে এসেছিল। একটা জেদ কাজ করছিল, যেভাবেই হোক আমাকে এই রাতের অন্ধকারের বুক ছিঁড়ে গন্তব্যে পৌঁছাতেই হবে। কিন্তু আমার এই স্বস্তি ছিল নিতান্তই ক্ষণস্থায়ী। গাড়ি যখন আবার একটা মসৃণ গতিতে চলতে শুরু করেছে, ঠিক তখনই আমি খেয়াল করলাম অ্যাম্বুলেন্সের ভেতরটা কেমন যেন ভারী হয়ে উঠেছে। বাতাসের চাপটা অস্বাভাবিক রকম বেশি মনে হচ্ছিল। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, যেন কেউ আমার বুকের উপর চেপে বসে আছে। এর সাথে যোগ হলো একটা পচা গন্ধ, তীব্র বোটকা একটা গন্ধ, যা সহ্য করা প্রায় অসম্ভব। অনেকটা দিন ধরে পানিতে ডোবা কোনো কিছুর পচা গন্ধের মতো গন্ধে আমার বমি আসতে চাইছিল, কিন্তু আমি কোনো মতে নিজেকে সামলে নিলাম। আমি বুঝতে পারছিলাম খারাপ জিনিসগুলো এখন আমার সঙ্গ ছাড়েনি। তারা হয়তো তাদের রূপ পরিবর্তন করেছে, কিন্তু তাদের উপস্থিতি আগের চেয়েও বেশি জোরালো ভাবে জানান দিচ্ছে। আমি গাড়ির সবগুলো জানালা সামান্য খুলে দিলাম, যাতে বাইরের তাজা বাতাস ভেতরে আসতে পারে, কিন্তু তাতেও গন্ধটা একটু কমলো না, এবং বাতাসের সাথে মিশে সেটা যেন আরো তীব্র হয়ে আমার নাকে এসে ধাক্কা মারছিল। এই অসহ্যকর পরিস্থিতির মধ্যেই আমি ড্রাইভিং মিররে চোখ রাখলাম। পিছনের কেবিনটা অন্ধকার, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল সেখানে কিছু একটা আছে। খালি স্ট্রেচারটার উপর আচ্ছা একটা ছায়া আমি দেখতে পাচ্ছিলাম। প্রথমে ভাবলাম এটা হয়তো বাইরের কোনো আলোর প্রতিফলন, কিন্তু পরক্ষণে আমার ভুল ভাঙলো। ছায়াটা নড়াচড়া করছে, ধীরে ধীরে সেটা আরো ঘনীভূত হচ্ছে, একটা আকার নেওয়ার চেষ্টা করছে। আমার বুকের ভেতরের ধপ্পকনি বেড়ে গেল। আমি চোখ সরাতে পারছিলাম না। আমার চোখের সামনে ছায়াটা ধীরে ধীরে একটা অবয়বে পরিণত হলো। অবয়বটা স্ট্রেচারের উপর বসেছিল, তার পা দুটোও ঝুলছিল। তার পরনে ছিল সেই সাদা চাদর যা দিয়ে লাশটাকে ঢাকা হয়েছিল। চাদরটা দিয়ে তার পুরো শরীর ঢাকা, শুধু পা দুটো বেরিয়ে আছে, ফ্যাকাশে ফোলা ফোলা দুটো পা। আমি ভয়ে প্রায় জমে গিয়েছিলাম। এটা তো সেই লাশটা, কিন্তু এটা তো মৃত ছিল। তাহলে এখন এটা উঠে বসলো কিভাবে? আমার মস্তিষ্কের কোষগুলো যেন
কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি কি স্বপ্ন দেখছি নাকি আমি পাগল হয়ে যাচ্ছি? আমার এই দ্বিধার মধ্যেই অভয়টা ধীরে ধীরে তার মাথাটা আমার দিকে ঘোরালো। চাদরের ভেতর থেকে তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম সে আমার দিকে তাকিয়ে আছে। এরপর যা ঘটলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অভয়টা তার একটা হাত চাদরের ভেতর থেকে বের করে আনলো, লম্বা সরু ফ্যাকাশে আঙ্গুল। সেই আঙ্গুল দিয়ে সে আমাকে ইশারা করলো, যেন সে আমার কাছে কিছু একটা চাইছে। আমি ভয়ে স্টিয়ারিং থেকে হাত প্রায় ছেড়ে দিয়েছিলাম। গাড়িটা রাস্তার এক পাশে চলে যাচ্ছিল। কোনো মতে আমি সেটাকে আবার নিয়ন্ত্রণে আনলাম। আমার চোখ তখনও ড্রাইভিং মিররে আটকে আছে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এই পরিস্থিতিতে কোনো সুস্থ মানুষের পক্ষে মাথা ঠিক রাখা সম্ভব নয়। অবয়বটা আমাকে ইশারা করে যাচ্ছিল। তার আঙ্গুলের নড়াচড়া ছিল ধীর এবং স্থির। কিছুক্ষণ পর সে ইশারা করা বন্ধ করলো। এবার সে তার হাতটা দিয়ে পেছনের কেবিনের দেয়াল আঁকড়ে ধরলো। তারপর ধীরে ধীরে স্ট্রেচার থেকে নামার চেষ্টা করলো। আমার মনে হলো সে এবার আমার কাছে আসতে চাইছে। এই চিন্তাটা মাথায় আসতেই আমার পুরো শরীর যেন অবশ হয়ে গেল। আমি জানি ওটা যদি একবার আমার কাছে চলে আসে তাহলে আমার আর রক্ষা নেই। আমি মরিয়া হয়ে উঠলাম। বাঁচার জন্য মানুষ শেষ মুহূর্তে যা করে আমিও তাই করলাম। আমি গাড়ির গতি কমানোর বদলে আরো বাড়িয়ে দিলাম। আমার মাথায় তখন একটা চিন্তা, যেভাবেই হোক এই অ্যাম্বুলেন্স থেকে নামতে হবে। গাড়ি চলন্ত অবস্থাতেই আমি দরজা খুলে লাফ দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু পরক্ষণে মনে হলো এই গতিতে লাফ দিলে আমার মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি ড্যাশবোর্ডের থেকে আমার মোবাইল ফোনটা বের করলাম। নেটওয়ার্ক ছিল না, তাই কাউকে ফোন করা সম্ভব নয়। আমি ফোনের টর্চ লাইটটা জ্বালালাম। তারপর সেটাকে ড্রাইভিং মিররের দিকে তাক করলাম, যাতে আলোটা সরাসরি পেছনের কেবিনে গিয়ে পড়ে। আলোটা পড়ার সাথে সাথেই পেছনের কেবিন থেকে একটা তীব্র আর্তনাদ ভেসে এলো। মানুষের গলার স্বর নয়, আবার পশুরও নয়, দুটো মিশিয়ে একটা ভয়ঙ্কর চিৎকার। চিৎকারের তীব্রতায় আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। আমি দেখলাম আলোটা পড়তেই সে অবয়বটা ছটফট করতে শুরু করছে। সে তার হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। আমি বুঝতে পারলাম আলোই আমার একমাত্র অস্ত্র। আমি টর্চ লাইটটা আয়নার দিকে ধরেই রাখলাম। অবয়বটা তখন যন্ত্রণায় কাতরাচ্ছিল, তার পুরো শরীর কাঁপছিল, আর ধীরে ধীরে সেটা আবার একটা ছায়ায় পরিণত হচ্ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই সেই ঘনীভূত ছায়াটা মিলিয়ে গেল, যেন সেখানে কিছু ছিল না। পেছনের কেবিনটা আবার আগের মতো খালি হয়ে গেল। তীব্র পচা গন্ধটা আর নেই। আমি হাঁপাচ্ছিলাম, আমার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল। আমি টর্চ লাইটটা বন্ধ করলাম না, সেটাকে আয়নার দিকে তাক করে রাখলাম। আমি জানতাম না ওই জিনিসটা আবার ফিরে আসবে কিনা, কিন্তু আপাতত আমি কিছুটা স্বস্তি পেয়েছিলাম। আমি আবার গাড়ি চালানোতে মনোযোগ দিলাম। গন্তব্য আর খুব বেশি দূরে নয়। রাস্তার পাশে মাইল ফলক দেখে আমি বুঝতে পারছিলাম আর বড়জোর 10-15 মিনিটের পথ। এই কয়েকটা মিনিট আমাকে যেভাবে হোক টিকে থাকতে হবে। আমার মনে তখন একটাই প্রার্থনা, আর যেন নতুন কোনো বিপদ না আসে। কিন্তু আমি জানতাম এই রাতটা এত সহজে শেষ হওয়ার নয়। আসল পরীক্ষাটা হয়তো এখনো বাকি। ফোনের টর্চ লাইটের আলোতে পেছনের কেবিনের সে অবয়বটা মিলিয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম হয়তো এই ভয়ঙ্কর রাতের শেষ হতে আর বেশি দেরি নেই। আমার হাতে থাকা মোবাইলটাই তখন আমার একমাত্র ভরসা। আমি এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে মোবাইলটা ড্রাইভিং মিররের দিকে তাক করে গাড়ি চালাচ্ছিলাম। আমার সমস্ত মনোযোগ ছিল রাস্তায় এবং আয়নায়। গন্তব্যের আর মাত্র কয়েক কিলোমিটার বাকি। আমার হৃৎপিণ্ডটা তখনও মনে হলো বেরিয়ে যাবে, কিন্তু মনের মধ্যে একটা ক্ষীণ আশার আলো জ্বলছিল যে আমি হয়তো এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবো। বৃষ্টির তীব্রতা কিছুটা কমে এসেছিল, ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছিল তখন। আমি রাস্তার পাশের সাইনবোর্ড দেখে ঠিকানাটা মেলানোর চেষ্টা করছিলাম। অবশেষে আমি সেই গলিটা খুঁজে পেলাম। পুরোনো দিনের একটা এলাকা, রাস্তাগুলো বেশ সরু, অ্যাম্বুলেন্স ঢোকাতে বেশ বেগ পেতে হচ্ছিল। আশপাশের বাড়িগুলো সব অন্ধকার, মনে হচ্ছে যেন কোনো পরিত্যক্ত এলাকা। কোথাও একটা আলো জ্বলছে না। ঠিকানা অনুযায়ী বাড়িটা খুঁজে পেতে আমার বেশি সময় লাগলো না। একটা পুরনো দোতলা বাড়ি, গায়ে শ্যাওলা জমে আছে। দেখেই বোঝা যায় বাড়িটা অনেক দিনের পুরনো। আমি বাড়ির সামনে অ্যাম্বুলেন্সটা দাঁড় করালাম। ইঞ্জিনটা বন্ধ করার আগে একবার শেষবারের মতো ড্রাইভিং মিররে তাকালাম। পেছনের কেবিনটা খালি, কোনো কিছুই চোখে পড়লো না। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ইঞ্জিনটা বন্ধ করে দিলাম। গাড়ি থেকে নামার আগে আমি কয়েক মুহূর্ত অপেক্ষা করলাম, কান পেতে শোনার চেষ্টা করলাম কোনো অস্বাভাবিক শব্দ আসছে কিনা। না, চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর বৃষ্টির টিপ টিপ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আমি সাহস করে গাড়ি থেকে নামলাম। বাড়ির গেটটা বন্ধ ছিল। আমি গেটের কাছে গিয়ে কলিং বেল খুঁজলাম, কিন্তু পেলাম না। হয়তো নেই। আমি কয়েকবার গেটে ধাক্কা দিলাম, ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। আমি একটু অবাক হলাম। লাশ নিয়ে আসছি, অথচ বাড়ির কেউ জেগে নেই। এটা তো হওয়ার কথা নয়। আমি পকেট থেকে
ঠিকানা লেখা কাগজটা বের করে আবার মিলিয়ে দেখলাম ঠিকানা ঠিকই আছে। আমি এবার একটু জোরে ধাক্কা দিলাম এবং চিৎকার করে ডাকলাম, আমি অ্যাম্বুলেন্স থেকে এসেছি। আমার গলার আওয়াজটা সেই নিস্তব্ধ রাতে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। কয়েকবার ডাকার পর আমি ভেতর থেকে পায়ের আওয়াজ শুনতে পেলাম। কেউ একজন দরজার দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পর বাড়ির মূল দরজাটা খোলার একটা ক্যাচ ক্যাচ শব্দ হলো। আমি দেখলাম একজন বয়স্ক লোক হারিকেন হাতে দাঁড়িয়ে আছেন, তার মুখে গভীর বিষাদের ছাপ। লোকটা আমাকে দেখে বললেন, ভেতরে আসুন। আমি বললাম, আমি লাশটা নিয়ে এসেছি, আপনারা রিসিভ করলে আমি নামিয়ে দিতাম। লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি বাকিদের ডাকছি। এই বলে তিনি ভেতরে চলে গেলেন। আমি গেটের বাইরে দাঁড়িয়ে রইলাম। আমার কেন জানি জায়গাটাকে খুব অস্বস্তিকর মনে হচ্ছিল। বাড়ির ভেতর থেকে কোনো কান্নার আওয়াজ আসছে না, কোনো হইচই নেই, সবকিছু কেমন যেন অস্বাভাবিক রকম শান্ত। কিছুক্ষণ পর সে বয়স্ক লোকটা আরো 2-3 জন লোককে সাথে নিয়ে বেরিয়ে এলেন। তাদের সবার মুখে থমথমে। তারা আমার সাথে কোনো কথা না বলে অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা খুললো। আমি তাদের সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। আমরা সবাই মিলে স্ট্রেচারটা বের করে আনলাম। কিন্তু স্ট্রেচারটা বের করার সাথে সাথেই আমরা সবাই চমকে উঠলাম। স্ট্রেচারের উপর যে লাশটা ছিল সেটা সাদা চাদরে ঢাকা, কিন্তু চাদরের একটা অংশ রক্তে ভেজা, আর যেখানটা ভেজা ঠিক সেখানটাতেই চাদরটা সামান্য ছেঁড়া। বাড়ির লোকগুলো এটা দেখে একে অপরের দিকে তাকাতে লাগলো, তাদের চোখে ভয় আর বিস্ময়। বয়স্ক লোকটা আমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, এটা কিভাবে হলো? আমি কি উত্তর দেবো ভেবে পেলাম না। আমি তো জানি না এটা কিভাবে হলো। আমি শুধু বললাম, আমি যখন হাসপাতাল থেকে লাশটা তুলি তখন তেমন কিছু ছিল না। আমার কথা শুনে তাদের মুখের ভাব আর গম্ভীর হয়ে গেল। তারা আর কোনো কথা না বলে স্ট্রেচারটা ধরে বাড়ির ভেতরে নিয়ে যেতে লাগলো। আমি তাদের সাথে ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন মনে করলাম না। আমার দায়িত্ব শেষ। আমি শুধু তাদের বললাম, আমি তাহলে এখন আসি। বয়স্ক লোকটা আমার দিকে একবার ঘুরে তাকালেন, তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি। তিনি শুধু মাথা নাড়লেন। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, দ্রুত অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। গাড়িটা ঘুরিয়ে আমি যত দ্রুত সম্ভব সেই গলি থেকে বেরিয়ে এলাম। আমার মনে হচ্ছিল ওই বাড়িটার মধ্যে খারাপ কিছু একটা আছে। রক্তের দাগটা বা কিসের। আমি যখন মেইন রোডে এসে পড়লাম তখন আমার ফোনটা বেজে উঠলো। আমার সহকর্মী ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে সে উদ্বিগ্ন গলায় বলল, কিরে খলিল, তুই কোথায়? তোর তো অনেক আগে ফেরার কথা। আমি বললাম, এই তো আসছি, লাশটা ডেলিভারি দিয়ে ফিরছি। আমার সহকর্মী যা বলল তা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। সে বলল, লাশ ডেলিভারি দিবি মানে? তুই তো আজ কোনো লাশ নিয়ে যাসনি। আজ রাতের ডিউটিতে তো আমি ছিলাম, তুই তো ছুটি নিয়েছিলি। আমি হতভম্ব হয়ে গেলাম। এটা কি বলছে সে? আমি বললাম, কি যা তা বলছিস? আমি তো হাসপাতাল থেকে লাশ নিয়ে এলাম, ঠিকানা মতো পৌঁছেও দিলাম। ওপাশ থেকে সে বলল, আরে না, আজ রাতে হাসপাতাল থেকে কোনো লাশই ছাড়া হয়নি। তুই ভালো করে ভেবে দেখ, তুই কার ফোন পেয়েছিলি? আমার মাথাটা ঘুরতে শুরু করলো। আমি মনে করার চেষ্টা করলাম আমাকে কে ফোন করেছিল, কিন্তু কোনো কিছু মনে করতে পারছিলাম না। আমার শুধু মনে আছে একটা ফোন এসেছিল আর আমাকে একটা লাশ পৌঁছে দিতে বলা হয়েছিল। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে আমি এতক্ষণ ধরে কাকে নিয়ে